যে যেখানে বসে প্রতিবয়নের পঞ্চম অধিবেশন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সৃষ্টির একেবারে শুরু থেকে সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, সমাজ এবং রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে নারী নানাভাবে সামনে এসেছে, উপেক্ষিত হয়েছে, কখনো নন্দিত হয়েছে, কখনো নিন্দিত হয়েছে। নারীর এই বহুবিধ আচরণের এবং নারীর উপস্থাপনের এই বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতে, প্রতিবয়নের এই অধিবেশনে আলোচনা করতে আমাদের সঙ্গে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। তিনি কথা বলবেন নারী ও তার সমাজ, নারী ও তার রাজনীতি, সমাজ ও রাষ্ট্রনীতি নিয়ে। ডক্টর লুৎফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পূর্বে উচ্চতর ডিগ্রি তথা পিএইচডি, যেটা অক্সফোর্ডে ডিফিল নামে পরিচিত, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডিগ্রিটি গ্রহণ করেন। আমরা প্রতিবয়নের ভার্চুয়াল স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সামিনা লুৎফাকে। ডক্টর লুৎফা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিবয়নের আজকের পঞ্চম অধিবেশনে। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। এটা কোথায় দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হলো প্রতিবয়ান নামের যে ফেসবুক পাতা রয়েছে, সেখানে আমরা আপনাকে একটা এই পেজটির একটা লিংক দিচ্ছি। আপনি চাইলে আপনার ওয়ালে এটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার যে স্টুডেন্টরা রয়েছে কিংবা যারা অনুরাগী রয়েছে ওনারা এটি সরাসরি আপনার ওয়ালে বসেই দেখতে পারে। আমরা একটা মিনিট আপনাকে আমরা লিংকটা দিয়ে তারপরে শুরু করি আপনার। আমি কি আপনাকে ফেসবুকে নাকি হোয়াটসঅ্যাপে লিংকটি দিব? একটা কোথাও দিলেই হবে। হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আমি ফেসবুকে দিলেই ভালো হয়। আচ্ছা, আপনাকে সেটাই আমি সেটাতেই দিচ্ছি। এই যে আপনাকে এই লিংকটা জাস্ট আপনার ওয়ালে দিলেই হবে, আমিও আমার ওয়ালে দিই। দিয়েছেন? সম্ভব এসছে কোথায় দেখছি। ও, আমি আসলে এটা শেয়ার করে দিয়েছিও আপনার এখন পেজ থেকে। ধন্যবাদ। ডক্টর লুৎফা, আপনার কাছে জানতে চাই যে নারী ও নারী সত্তা এ বা কি? মানে আমাদের তো নানা ধরনের, আমরা টেক্সট বুক থেকে জানি, কাজ করছেন দীর্ঘদিন, নাট্য জগতে কাজ করছেন, একাডেমিক জগতে কাজ করছেন, অ্যাক্টিভিজম করেছেন, নানা ধরনের নানাভাবে আপনি যুক্ত থেকেছেন নারীর অধিকার এই আন্দোলনে। আমরা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। এটা একটা বেশ ব্রড কোয়েশ্চেন, আর এটা কিভাবে উত্তর সহজে দেয়া যায় আপনার দর্শকদের জন্য সেটা একটু চিন্তার বিষয়। তবে নারী কে এবং কি, তার চাইতে বড় কথা হচ্ছে যে আসলে নারী যেভাবে নির্মিত হয় সেটা একটা সমাজের নির্মাণ, এবং এটা সংস্কৃতি ভেদে ভিন্ন হয়। যেহেতু আমরা ধরেই নিই যে আমরা সামাজিক বিজ্ঞানে আমরা সংস্কৃতিকে সমাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রবহমান বিষয় বলে দেখি, এবং এটা একটা প্রসিডিউরাল বা একটা প্রক্রিয়ার ব্যাপারও বটে, এবং এটা আমরা একই সাথে এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, আবার এটাই আমাদের আচরণের মূল চাবিকাঠি হিসেবেও পরিচয় লাভ করে। সুতরাং নারী, যখন আমরা নারীর কথা যখন বলি, তখন আসলে পৃথিবী যেতে মানব সমাজে আমরা নারীকে বিভিন্ন ভাবে নির্মাণ হতে দেখি, এবং এখানে প্রশ্নটি এরকম না যে আসলে কোন ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করেছেন। প্রশ্নটি এরকম যে নারীর যে ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ, নারী যে ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে, সে কারণে সমাজ তার কাছ থেকে কি রকম ভূমিকা আশা করে, এবং এই শুধু নারী হওয়ার কারণে তার ভূমিকার পরিবর্তন হয় সমাজ ভেদে। এবং এই যে সমাজ ভেদে নারী হওয়ার কারণে তার ভূমিকার পরিবর্তন, তার সাথে সাথে তার কাছে যা প্রত্যাশা করা হয়, সমাজ তার কাছ থেকে একটা নির্দিষ্ট ধরনের আচরণ, নির্দিষ্ট ধরনের ব্যবহার, নির্দিষ্ট ধরনের ভূমিকা আশা করে, এবং এই ভূমিকা
যেটা তার কাছ থেকে আশা করা হয় এবং তার যে আচরণ তার কাছ থেকে আশা করা হয়, এই সবটা মিলেই নারী নির্মিত হয়। এবং এই ভূমিকাগুলো আমরা কি করে জানি সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা দেখি যে এটা আসলে মূলত নানাভাবে আমাদের সমাজে যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। যে পরিবার আমাদেরকে শেখায় নারীর এই বিচিত্র ভূমিকা এবং নারীকে কোন ধরনের ভূমিকা পালন করতে হবে এবং কোনটা অ্যালাউড বা সমাজ কোনটাকে অনুমতি দেবে, নারী একজন ভালো নারী, একজন ভদ্র নারী, একজন ঠিকঠাক নারী, এটা কিন্তু আমাদেরকে শেখায়, প্রথম শেখায় আমাদের পরিবার। এবং এই পরিবার হচ্ছে একটা অন্যতম বাহন বলতে পারেন আমাদের সামাজিকীকরণের, যার মাধ্যমে আমরা আসলে শিখি যে নারী মানে কি হবে আমার জন্য। আমার জন্য নারী মানে কি হবে, আমি কি পড়ালেখা করতে পারবো কিনা, আমি কি কাজে অংশগ্রহণ করতে পারবো কিনা, আমি কি ইনকাম করতে পারবো কিনা, আমার কাছে সম্পত্তির অধিকার থাকবে কিনা, এই বিষয়গুলো আমাদের শিশু নারীদের বা কন্যা শিশুদের কাছে প্রথম প্রতিভাত হয় তার পরিবারের মাধ্যমে। পরবর্তীতে ধীরে ধীরে সে তার যে এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো আছে বা আমরা যেটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলি, সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে শেখায়। এছাড়াও আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমাদের সংবাদ মাধ্যম আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, ইত্যাদির মাধ্যমে আমরা আসলে শিখে থাকি যে আমরা আসলে কি রকমটা করলে পরে, কেমন পোশাক পরলে পরে, কেমন ভাবে হাঁটলে চললে বসলে পরে, কি ভাবে কি ভঙ্গিতে কথা বললে, কোন শব্দ ব্যবহার করলে, কোন শব্দ ব্যবহার না করলে আমরা ভালো নারী হিসেবে সমাজে অনুমতি পাবো চলে ফিরে বেড়াবার, সেটা আমরা শিখি নানান প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সে কারণেই আমি নারীকে বা নারীর সত্তা আসলে কি, এই প্রশ্নের উত্তরে নারীর এজেন্সির বিষয়টা বা নারীর নিজের কর্তা সত্তার বিষয়টা, এটা অনেক পরে এটার চেহারা আমরা খুঁজে পাই, অনেকে কেউ কেউ পায়। যারা পায় না তাদের পক্ষে ওই সমাজে চাপিয়ে দেয়া যে আকাঙ্ক্ষা, যে ভূমিকা, যে আশা এবং যতটুকু অনুমতি আছে সেটুকুর মধ্যেই তারা তাদেরকে থাকতে হয়। কিন্তু তার মানে এই না যে সমাজে কেবল কিছু সংখ্যক নারীরই কর্তা সত্তা আছে, সকলেরই আছে, কিন্তু সেই কর্তা সত্তা নিয়ে সে যে লড়াইটা করবার জায়গা, সেখানে বহু নারী আছেন যাদের সামনে অনেক বেশি প্রতিবন্ধকতা আছে তার কর্তা সত্তাকে বা তার এজেন্সিকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে। সেই প্রতিবন্ধকতাগুলো আসলে আমাদের নারীর সত্তা কোনটা সেটা চেনার ক্ষেত্রে অবশ্যই একটা বাধা তো তৈরি করে। এই পর্যন্ত আমি থামি, মানে আলোচনাটা খুব অ্যাবস্ট্রাক্ট হয়েছে, কিন্তু এর বাইরে আসলে নারী ও নারী সত্তা কিভাবে বুঝাবো সেটা আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ। আমরা স্টার্টিংটা শুরু করলাম, এখন আপনাকে আমরা একটু প্রশ্ন করব, একটু আপনার কমফোর্ট জোনের হয়তো বাইরে যাবে। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 ক্ষমতা নেওয়ার পরে, আপনি হয়তো জেনেও থাকবেন, দেখেও থাকবেন, হোয়াইট হাউসে আপনার একেবারে সোজা কথা এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে, যেটা এতক্ষণ ধরে আপনি বললেন যে জেন্ডার সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড, মানে সোসাইটি এটা কনস্ট্রাক্ট বা ডিকনস্ট্রাক্ট করতেছে। ট্রাম্প ভদ্রলোক এসে বললেন যে না, এই সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড জেন্ডার বলে কিছু নাই, সে বায়োলজিটাকেই গুরুত্ব দিলেন। এবং আমেরিকার মতো একটা গ্লোবাল হেজিমন, সেখানে এসে সে বললেন যে না, মেল এন্ড ফিমেল ছাড়া আর কোনো আসলে জেন্ডার নেই, এটা আপনি জেনে থাকবেন। এই প্রেক্ষাপটে যদি ট্রাম্পের ওখানেও তো নিশ্চয়ই অনেক ধরনের সায়েন্টিস্ট, সোশ্যাল সায়েন্স সায়েন্টিস্ট, আপনাদের মতো একাডেমিক রয়েছেন, ওনারা আপনার এই সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড ধারণাটাকে এভাবে মানে একেবারে নাই করে দিলেন কেন? মানে আপনি যেটা বললেন যে সোসাইটি একজনকে নারী করে তোলে, সোসাইটি একজনকে পুরুষও করে তোলে একইভাবে, তো ওনারা এটাকে মানতে চাচ্ছেন না কেন? ওনারা বাই ডিফল্ট একজন নারী আর বাই ডিফল্ট একজন পুরুষ, এই ধারণাটা এত স্ট্রিক্টলি কেন থাকে? এখন ডোনাল্ড ট্রাম্প এমন এক বস্তু যে এটা নিয়ে কথা বলতে যাওয়া তো একটা বিপদের কথা। তো ধরেন ওনারা তো এটাও বলেন যে ক্লাইমেট চেঞ্জ বলে আসলে কিছু নাই, ক্লাইমেট চেঞ্জ নাকি হয় না। সো এই লোক কি বললো না বললো সেটা আসলে নিয়ে কথা বলাটা একটা মানে সময়ের দিক থেকে একটা একটা মানে ওয়েস্টেজই মনে করি আমি। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে মানে ডোনাল্ড ট্রাম্প যেই পার্টিকে রিপ্রেজেন্ট করেন বা প্রতিনিধিত্ব করেন, সে পার্টি রিপাবলিকান পার্টি, এবং তাদের অনেক বিষয়ে অনেক ধরনের রক্ষণশীল ধারণা আছে এবং তারা সেটাকে খুব শক্ত করে ধরে থাকেন। এবং তাদের এই রক্ষণশীলতার জায়গায় যে তাদের নিজের দেশে
এই বিষয়গুলো নিয়ে অনেক আলাপ হচ্ছে না তা কিন্তু না, মানে আমার যুক্তরাষ্ট্রের বন্ধু বান্ধব সকলেই এগুলো নিয়ে মহা উচ্চ কণ্ঠে চিৎকার চেঁচামেচি করছেন। কিন্তু আমেরিকার গণতন্ত্রে তো একটা জিনিস আছে যে তারা তো মানুষের কণ্ঠস্বরকে এরকম স্তব্ধ করে না যেরকমটা আমরা আগে দেখেছি আমাদের গত রেজিমের ক্ষেত্রে, যেটা আমরা খুবই একটা চূড়ান্ত পর্যায়ে দেখেছি। সুতরাং সেই অর্থে যারা জেন্ডার রাইটস নিয়ে কাজ করেন তারা তাদের মতো তাদের রিসার্চ করবেন, তাদের গবেষণা করবেন এবং তারা তাদের কথাটা বলে যাবেন, তার জন্য তাদের কল্লা চলে যাবে না। কিন্তু এই বিষয়টা আমাদের দেশে আলোচনা করার খুব বেশি যে মানে অসুবিধাজনক তাও না, তবে একটু তো অসুবিধাজনক আছেই। কারণ আমরা জানি, আমি যখন আপনার সাথে আজকে কথা বলছি, আমরা একটু আগেই আমরা খবর পেয়েছি যে বাংলাদেশে একজন হিজড়া জনগোষ্ঠীর একজন মানুষকে হত্যা করা হয়েছে, এরকম একটি খবর আমরা ফেসবুকে দেখছি। সেটা সত্যি মিথ্যা, সেটার পেছনে কি আছে, ব্যক্তিগত বিরোধ ইত্যাদি সম্পত্তি কি ব্যাপার এতটা জানি না আমি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে আমি বলবো না এটাকে সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড, আপনি যেটা বললেন আমি বলবো এটা কনস্ট্রাক্টেড। ইঞ্জিনিয়ারিং একটা জটিল ব্যাপার, এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু কনস্ট্রাকশনটা ট্রাম্প তো ট্রাম্পই। তো এখন সেই হিসাবে যদি আমরা চিন্তা করি যে একটা তো আছেই যে সমান না ভাবা এবং না ভাবতে থাকা, সেটা একটা খুব জরুরি প্রপঞ্চ ওদের রাজনীতিতে। আমাদের রাজনীতিতে যে এটা একেবারে অনুপস্থিত তা না, কিন্তু আমরা জানি যে আমরা এখন এমন একটা সময় প্রবেশ করেছি যেখানে আমার দেশেরও জনসংখ্যার 51% কিন্তু নারী, এবং তাদের মিনিমাম যে বেসিক রাইটস গুলো, তাদের নিজেদের মানে এডুকেশনাল রাইট, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে অধিকার, সেগুলো নিয়ে কথা বলতে বা কাজ করতে মানে ডোনাল্ড ট্রাম্পের কেন কারোই তো অসুবিধা হওয়ার কথা না। কারণ আসলে একটা জনসংখ্যার 51%কে যদি আপনি কোনোভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখেন, এডুকেশন যদি পিছিয়ে রাখেন, তাহলে সেটার ফলাফল তো আসলে ওই জনগোষ্ঠীকেই ভোগ করতে হবে, ওটা তো অন্য কেউ এসে ভোগ করবে না। সেটা একটা প্রশ্ন। আর সেটা একটা জরুরি বিষয় এবং সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই নারীরা যেহেতু আমি একটু আগে বলেছিলাম যে তার যে ভূমিকাগুলো সে সমাজে রাখে, সেই ভূমিকার মধ্যেই তার পেছনে ইনভেস্ট করার সমাজের অনেক কারণ আছে। কারণ তার একটা অন্যতম ভূমিকা হচ্ছে কেয়ারিং রেসপন্সিবিলিটি। আপনি সেটা ভালো মনে করেন বা না করেন, ট্রাম্প সেটা ভালো মনে করতে পারে, আমাদের এখানে কেউ কেউ নাও মনে করতে পারে, কিন্তু দিস ইজ এ রিয়েলিটি, এটা একটা বাস্তবতা যে আমরা আজকে যে সমাজে, বাংলাদেশের যে সমাজে বসবাস করছি, সেই সমাজে পরিবারগুলোর মেইন যে কেয়ারিং রেসপন্সিবিলিটি, তার মধ্যে সন্তান জন্মদান, সন্তানকে লালন পালন করা তো আছেই, পরিবারের বাদ বাকি সকলেরও খাদ্যের যে ব্যবস্থা করা, তার মানে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা থেকে শুরু করে তাদের যাবতীয় কেয়ারিং রেসপন্সিবিলিটি আমাদের দেশে এখনো নারীর উপরে বর্তমান থাকে, যেটা পুরুষরা তার সাথে শেয়ার করেন না। এবং এটা কিন্তু একটা সামাজিকভাবে নির্মিত একটা প্রক্রিয়া, এটা নারীরা নিজের থেকে নিয়েছেন ব্যাপারটা এমন না, এমন করে ঘটে না সমাজে আসলে। এবং আমরা যেহেতু শিশুকাল থেকে বড় হই, আমাদেরকে পরিবারের মধ্যে এটা দেখে দেখেই আমরা শিখে ফেলি। সুতরাং ওই অর্থে বলতে গেলে যে এই যে আমি যেটা বলছিলাম যে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা কিংবা তার এই যে কেয়ারিং রেসপন্সিবিলিটি, তার বিশাল দায়িত্ব, সেই দায়িত্বের ক্ষেত্রেও আমরা দেখেছি যে পৃথিবীব্যাপী সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষ্কার করে দেখিয়ে দেয় যে নারীর পেছনে, নারীর শিক্ষার পেছনে যদি আপনি ইনভেস্ট করেন, সেটার একটা বহু গুণে সেটার প্রভাব আপনার জনগোষ্ঠীর উপর পড়ে। সুতরাং সেই অর্থে আমার মনে হয় যে পৃথিবী জ্ঞান বিজ্ঞানের জগৎ তো পেছনে যায় না, পলিটিক্স মাঝে মাঝে পেছনে যায়, রাজনীতি মাঝে মাঝে পেছনে যায় আবার আগায়, কিন্তু জ্ঞান বিজ্ঞান তো পেছনের দিকে যায় না, ওটা তো আগাতেই থাকে, ইনক্রিমেন্টাল চেঞ্জ হতে থাকে। তো সেই জায়গা থেকে আমার, যেমন আমি এটাও খেয়াল করেছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে এটাও আমি পড়ছিলাম একটা সায়েন্স জার্নালে, যে ওখানে দেখানো হচ্ছে যে এই যে নারী পুরুষের যে ক্রোমোজোমের আলাদা বিন্যাস, সেই বিন্যাসটা তৈরি হতেও 1-2 সপ্তাহ সময় লাগে। সুতরাং মানে সেই বিন্যাসটা নারী থেকে পুরুষের যায়, পুরুষ ওইভাবে ওই রকম বিন্যাস নিয়ে মানে শুরুর থেকে আসে না। তো এই অর্থে বলতে গেলে তো আসলে সবাই এক জায়গা থেকে দেখতে গেলে ট্রান্স না, কারণ যেহেতু এক ধরনের লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে আরেকটা পরিচয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে তো
তর্ক বিতর্ক করা যেতে পারে, কিন্তু প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ যে আমরা কি মানুষ হিসেবে সকলকে সমান মর্যাদা দেওয়ার কথা বলছি? তাহলে যেই মানুষটি ঠিক আপনার আমার মতো আলাদা আলাদা নারী বা পুরুষের ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করেন নাই, অন্য কোনো ভাবে জন্মগ্রহণ করেছেন, তাকে আমি শুধু এই যে যার উপর তার নিজেরও কোনো হাত নাই সেই জিনিস, সেই মানুষকে আমি কি মানে তার মর্যাদা, তার মানবিক অধিকার না দিয়ে থাকতে পারবো? এটা কি তাহলে কি কোনোভাবে একটা সুস্থ স্বাভাবিক বিবেচনা প্রসূত রাষ্ট্র হবে? হবে না। সেই কারণেই আমরা মানুষের মানবাধিকারের দিক থেকে চিন্তা করি। আমি বরং ওই জায়গাটাতে থাকতে পছন্দ করি, কারণ সেক্ষেত্রে আমাকে একটু কম কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়, যদিও যাই আমি বলি না কন্ট্রোভার্সি হবে। সুতরাং কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার চেষ্টা করে কোনো লাভ নাই, কিন্তু আমার কাছে মনে হয় হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, যেমন আমি তো শ্রমিকদের স্বার্থ নিয়েও কাজ করি, তাই না? আমি তো শ্রমিকদের নিয়ে আমার গবেষণা আছে, বাংলাদেশের শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করি। তো তাহলে তো শেষ করি সেন্টেন্সটা, সেটা হচ্ছে যে সুতরাং আসলে মানবাধিকারের জায়গা থেকে জিনিসটাকে দেখাটা জরুরি। আমি যে মানুষ হিসেবে, কিংবা ধরেন আপনি যদি এই প্রকৃতিকে, এই পৃথিবীর যে অন্যান্য প্রাণীকুল রয়েছে যাদের বায়োডাইভার্সিটিকে ধ্বংস করে আমরা আমাদের সিভিলাইজেশন তৈরি করছি, তাদেরকেও তো আমরা সাথে নিয়ে কথা বলার কথা বলছি, রাইট? আমরা তো প্রাণে প্রাণ মেলানোর কথা বলছি। সুতরাং আপনি একজন মানুষ খারিজ করে দিবেন বিকজ সে আপনার মতো না, এটা তো আমি আসলে এইভাবে চিন্তা করতে পারি না। আমার মতো অনেক মানুষ আছেন, আমি বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আপনার সাথে একমত যে ট্রাম্প যে শুধুমাত্র 2টা জেন্ডারের কথা বলছে, অথচ ন্যাচারালি তো একটা মানুষ জন্ম নেয়। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে আর কি, আমরা অন্য আলাপে যাব, কিন্তু আপনি আলাপ করলেন বলে আমার জন্য সুবিধা হলো প্রশ্নটা তুলতে। সেটা হলো, একটা তো আপনি যেটা বললেন যে বাই বর্ন একটা মানুষ হিজড়া হয়ে জন্ম নেয় আমাদের সমাজে, এবং মানুষ সেই মানুষগুলোর প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক, মানে কিছু ব্যতিক্রম ছাড়া। আমরা দেখছি রূপান্তরকামী বা আপনার তারা বিভিন্ন ধরনের অপারেশন মানে সার্জারির ভেতর গিয়ে এই পর্যায়ে আসছে, যেটা আবার সোসাইটির অনেকে মেনে নিতে পারছেন না। এমনকি এই হিজড়া যারা একদম বাইবর্ন হিজড়া, তাদের কমিউনিটি থেকেও কিন্তু ওদের ব্যাপারে অনেক প্রতিবাদ আসছে। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যে করতে চাচ্ছে, বা অনেক সময় আমরা নানা ধরনের ক্রাইমে যুক্ত হতে দেখছি, অনেক অভিযোগ। আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে এটা শেষ করে যাই, তাহলে আর এদিকে আমাদের আসা প্রয়োজন হবে না। আচ্ছা, যেমন নারী পুরুষ যারা আছেন তারাও তো ক্রাইম করেন, তাই না? সুতরাং ওই আলাপটা করাটা, এটা মানে যুক্তি হিসেবে এটা খুব একটা মানে কাজের যুক্তি না, কারণ আমরা নারী এবং পুরুষরা যারা কোট আন কোট একদম নারী হিসেবে জন্মগ্রহণ করে বড় হয়ে উঠেছি, বা আমরা যারা মানে আমরা যারা একেবারেই শুধু নারী, সুতরাং অথবা নারী পুরুষ, তারা কি মানে কোনো ক্রাইম করি না? তারা তো ক্রাইম করে পৃথিবী ভাসিয়ে দিচ্ছি। সুতরাং সেই অর্থে ওইটা কোনো যুক্তি হতে পারে না। কিন্তু যারা রূপান্তরকামিতাটাকে মানে মেনে নিতে পারেন না, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি, আমি এটা এগ্রি করি। এখন অনেক বেশি বলেই রূপান্তরকামিতা হওয়া যাবে না, বা এটা একটা ক্রাইম, এইটা আমি এগ্রি করি না ডেফিনেটলি। এবং এটা আমি এগ্রি করি না, তার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এটা তো তার চয়েস, এবং সেই আমি যেহেতু একজন মানে প্রো চয়েস মানুষ, আমি মানুষকে তার এজেন্সি বা কর্তা সত্তা দিয়ে বিচার করতে চাই। সুতরাং তিনি যদি মনে করেন যে তিনি, কারণ ধরেন এই যে আমি বলছি যে পোশাক যা নির্ধারণ করে দিচ্ছে, আমার লম্বা চুল, আমি কানে দুল পরে আছি, আমি শাড়ি পরে আছি, আপনি অন্য একটা পোশাক পরে আছেন, আমিও কিন্তু আপনার মতো পোশাক পরে আসতে পারতাম এখানে, আমার চুলটাও ছোট হতে পারতো। কিন্তু এই যে আমি পরে আসিনি, এটা কিন্তু আমার এই 48 বছর ধরে আমাকে আমার সমাজ যে নারীকে নির্মাণ করেছে, সেই নির্মাণের সাথে কিন্তু একটা যোগাযোগ রয়েছে। তো সেই নির্মাণকে যদি কেউ উল্টে দিতে চায়, সেটা যদি তার ভাষা হয়, তার প্রকাশ হয়, তাহলে সেই প্রকাশকে কি আমরা আটকাতে পারি? এই কারণেই আমি আটকানোর পক্ষে না আর কি। আমি সবকিছু মোটামুটি খুলে রাখারই পক্ষে, সবার সাথে কথা বলতে চাই। জি জি জি, যারা জন্মগতভাবে হিজড়া, তারা যে আপত্তিটা জানাচ্ছে, তাদের আপত্তিটা, আচ্ছা, এই আপত্তিটার বিষয়ে আমার একটা, সরি এটা শেষ করে যাওয়া ছিল, এটার বিষয়ে আমার একটা ছোট বক্তব্য আছে। বক্তব্যটা পুরোপুরি কন্ট্রোভার্সিহীন হবে সেটা আমার মনে হয় না, তবে এখানে আমাদের একটা মনে রাখা প্রয়োজন যে আমরা আসলে একটা খুব মানে খুব কি বলবো,
খুব ছোট্ট পুল অফ রিসোর্স নিয়ে অনেক মানুষ আমরা কিন্তু এক ধরনের স্কেয়ারসিটির মধ্যে আমরা একে অপরের মধ্যে রিসোর্সটা ভাগাভাগির জন্য একটা টানাটানি করছি, একটা প্রতিযোগিতামূলক অবস্থা। এবং এখানে আমার সাথে ধরেন আমার বন্ধুরা আছেন যারা হিজড়া কমিউনিটির, আমার প্রচুর বন্ধু আছেন যারা অন্যান্য বিভিন্ন বিচিত্র কমিউনিটির মানুষজনের সাথে আমার বন্ধুত্ব আছে, এবং তাদের সাথে আমি যেহেতু কথা বলি আমি তাদের ভেতরের কথাটা বুঝতে পারি, এবং এটা কিন্তু সত্যি যে এটার মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক পজিশনও আছে। সো আমরা যেন সেটাকেও ভুলে না যাই, কারণ আসলে উভয় পক্ষই তো অসম্ভব প্রান্তিক মানুষ। সুতরাং একজন প্রান্তিক মানুষ আরেকজন প্রান্তিক মানুষকে আমার মনে হয় যে তাদের জন্য জায়গা করে দেওয়াটাই স্বাভাবিক হিসাব, কিন্তু সেটা সবসময় করা হয়ে ওঠে না, কারণ এতটা প্রান্তিকতার মধ্যে তারা থাকেন যে তাদের এই প্রতিযোগিতামূলক পরিবেশে তারা তাদের অংশটুকু অন্তত একটু পেতে চান, কারণ তারা তো অনেক বছর ধরে প্রান্তিকতার মধ্যে রয়েছেন। সুতরাং সেটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করছে, সেটা আমি একাধিকবার দেখেছি। কিন্তু সুতরাং এটাকে ঠিক এইভাবে পাঠ করার সুযোগ নাই যে হিজড়ারা ওনাদেরকে ট্রান্সদেরকে বা যারা রূপান্তরকামী তাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বা তাদের সাথে কনফ্লিক্টে যাচ্ছে বলেই মানে সেটা খারিজযোগ্য, তা তো না। আমি বরং আপনাকে মনোযোগ দিতে বলি বা আমাদের সমাজকে মনোযোগ দিতে বলি এই উভয় ধরনের প্রান্তিক মানুষ তারা যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা করা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। এবং তাদের যে স্বাস্থ্যের অধিকার, তাদের কাজের অধিকার, এই জায়গাটাতে তো আমরা তেমন কিছু করতে পারিনি। এটা যদি আমরা তাদেরকে ধরেন, তাদের যদি শিক্ষা থাকতো, তাদের যদি কাজের সুযোগ থাকতো, তাহলে কিন্তু তারা একটু জিনিসের জন্য নিজেদের মধ্যে এই কনফ্লিক্টে তাদের যেতে হতো না। কিন্তু এখন যেহেতু রিসোর্স কম এবং তাদের মানুষ অনেক এবং নানান রকম জায়গা থেকে নানান স্বর উঠলে পরে কিছুটা তো অফসেটিং হয় একজনের পক্ষে আরেকজন মানে ইন্টারেস্টের দিক থেকে। তো এটা একটা ইন্টারেস্ট পলিটিক্স, আমি এই হিসেবে আপনাদেরকে একটু পড়তেও বলবো। মানে যেহেতু আমি আসলে আন্দোলন নিয়ে গবেষণা করি, তার ফলে মানুষের ইন্টারেস্ট পলিটিক্স তো আন্দোলনের একটা ফেজে থাকে, পরবর্তীতে হয়তো সেটা কোনো সময় আন্দোলন হয়, আবার সেটা ইন্টারেস্ট পলিটিক্সে ফেরত যায়। দেয়ার আর ট্রানজিশনস, মানে একই রকম থাকে না তো সবসময়। তো আমার কাছে এটা মনে হয় যে তাদের দুই গ্রুপের মধ্যে যে যেটুকু ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেটা আমার কাছে এই মুহূর্তে খুব মেজর ডিভিশন মনে হয় না, বরং আমার কাছে মনে হয় এটা এক ধরনের মানে প্রত্যাশিতই, আমার কাছে এটা অপ্রত্যাশিত কিছু না। ধন্যবাদ। এই প্রশ্নটার সাপেক্ষে আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করব। তার আগে আমাদের এখানে প্রতিবেদনের সঙ্গে যুক্ত একজন কর্মী, উনি আমাদেরকে জানালেন আপনার মানে ইয়াতে ফেসবুকে যে লিঙ্কটা দিয়েছেন ওইটাতে খুব সম্ভবত পেজের লিঙ্কটা গেছে, ভিডিও লিঙ্কটা যায়নি। আমি আপনাকে ইনবক্সে দিয়েছি লিঙ্কটা। এই লিঙ্কটা দিলে আপনার ওয়ালে আপনার যারা বন্ধুরা অটোমেটিক টেলিভিশনের মতো ওখানেই দেখতে পারবে আর কি। কাইন্ডলি একটু আপনি যদি 1 মিনিট সময় নিয়ে এটা করতেন তাহলে আমার মনে হয় আপনার যারা অডিয়েন্স আরো অনেকে আপনাকে প্রশ্ন করতে চায় আমাদের সঙ্গে এখনো যারা আছে তাদের পাশাপাশি ওনাদের জন্য সুবিধা হয়। আমি আপনাকে ইনবক্সে দিয়েছি ফেসবুকে, কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা, ওটাই তো দিলাম মনে হয়। না না, ওইটা যাবে। আমি আপনাকে হ্যাঁ, আমরা ওইটা শেষ হওয়ার পরে আপনাকে আবার প্রশ্নটা করতেছি এটা। ওকে, হ্যাঁ আমি আরেকবার শেয়ার করলাম, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমি এবার চেক করে এবার আমি নিজেই জানাচ্ছি আপনাকে। হ্যাঁ এবার ঠিক আছে, রাইট নাও ইটস ওকে। হ্যাঁ এবার ঠিক আছে। আপনার কাছে এই যে আমাদের যে হিজড়া জনগোষ্ঠী কিংবা রূপান্তরকামী যারা, তাদের আলাপটা যখন আসে, আর একটা প্রশ্ন একটু করি। আপনি আন্দোলন নিয়ে অনেক কাজ করেছেন। আমাদের দেশের যারা এই নারী অধিকার কর্মী বা ওনাদের নিয়ে যারা কাজ করেন, তারা ওইখানে পার্টিকুলার জায়গায় এই গ্রুপ অফ পিপলকে রেখে আন্দোলনটা বা তাদের পক্ষে অধিকার কর্মী হিসেবে কাজ করেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন হিজড়া হিসেবে জন্মগ্রহণ করলেন, তাকে তো একটা গ্রুপ অফ পিপল নিয়ে যাচ্ছে তার কমিউনিটিতে এবং বলতেছে যে এই আমাদের, আপনি যেটা বললেন যে আমরা যারা মানে বাইনারিতে বসবাস করি তাদের সোসাইটিতে তাকে অড লাগবে বলে নিয়ে যাচ্ছে অন্যরা, আমরা একে দিয়ে দিচ্ছি। তো এই যে নিয়ে যাওয়াটা, এটা ঠেকাই দেওয়ার জন্য আমরা আন্দোলনটা না করে ওখানে যারা গিয়ে থাকছে ওই মানুষগুলোর মধ্যে তাদের ওই সোসাইটিটাকে আমরা মানে নার্চার কেন করছি, মানে এটা জাস্ট একটু আপনার কাছে জানতে চাই যে আমরা কেন এই মুভমেন্টটা দাঁড় করাচ্ছি না যে না প্রত্যেকের ঘরে হিজড়া সন্তান জন্ম নিলে ওই ঘরেই বড় হবে
এবং এই সোসাইটি তাকে মেনে নিতে হবে, এটাও তো মুভমেন্ট। ওইখানে হিজড়ার রাইটটা হিজড়া পাড়ায় গিয়ে না এনে এই আমাদের তথাকথিত স্বাভাবিক মানুষের মধ্যে হিজড়াকে কেন আমরা তার অধিকারটা দিচ্ছি না? তার সম্পদ পাচ্ছে না, বাবা মায়ের অন্যদের কাছে সম্পদটা পাচ্ছে না, কিছুই তো সে পাচ্ছে না। এই আন্দোলনটা কেন দাঁড়াচ্ছে না? আপনার সেটা জানতে চাই আমি। বাংলাদেশে তো গত সরকার তো ট্রান্সদেরকে তাদের রাইট দিয়েছে, লিগ্যাল রাইট। কিন্তু লিগ্যাল রাইট দিলে তো আসলে সবকিছু পাওয়া যায় না, কারণ এটা তো সামাজিক গঠনের ব্যাপার। আপনি যে কথাটা বলছেন সেটা আমার ধারণা এটা একটা লম্বা দৌড়ের ব্যাপার, এটা দীর্ঘমেয়াদের কাজ। কারণ আপনি সমাজকে তৈরি করতে হলে তো ধরেন আমি যদি বলি, যেমন আমি বলেছিলাম যে আমি ট্রান্স জেন্ডারদের রাইটে বিশ্বাস করি, কিংবা আমি কাউকে মানুষ হিসেবে ভাবি, এতেই তো সবাই আপ ইন আর্মস অ্যাবাউট ইট, লাভ দিয়ে পড়লেন না? তো এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার নিজের ঘরে আপনি একজন ট্রান্স বা হিজড়াকে জন্ম দেওয়ার পরে আপনি তাকে ডিল করছেন, যারা ডিল করেছেন এরকম বাবা মাকে আমি চিনি। সুতরাং তারা আসলে যথেষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এবং তারা সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হন তাদের নিজেদের পরিবারের কাছ থেকে। তো এইরকম একটা পরিস্থিতিতে তারা যে নিজেদেরকে তাদের সামনে প্রকাশ করতে চাইবেন না, এটাই তো খুব স্বাভাবিক। কারণ আমরা তো আসলে বৈচিত্র্যের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল নই। কিন্তু বৈচিত্র্যের প্রতি যে মানে আস্থা রাখা বা বৈচিত্র্যকে তার স্পেসটা ছেড়ে দেয়া, আচ্ছা ঠিক আছে ওরকম তাহলে ওকে আমরা মেনে নেই, এই জায়গাটা তো আমরা এখনো তৈরি করতে পারিনি। এই জায়গাটা অনেক দূরের কাজ, অনেক কষ্টের কাজ, অনেক লম্বা পথের ব্যাপার। এখন ধরেন আপনি এটা নিয়ে মিনিমাম আলাপই সহ্য করতে পারছেন না, আপনি আপনার বাড়িতে একজনকে কিভাবে রাখবেন? এবং ধরেন আমার বাসায় তো এরকম হয়েছে যে আমার বাড়িতে ট্রান্স মানুষরা এসেছেন, থেকেছেন, খেয়েছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাকে যদি আপনি আলাদা করে না দেখেন তাহলে তো আপনি খুব স্বাভাবিকভাবেই সেটাকে মেনে নিতে পারবেন। কিন্তু যারা অলরেডি আলাদা করে দেখেন, যেটা 95% মানুষ বা 99% মানুষ, তাদের কাছে আপনি এই সন্তানকে সে তো জানেই না এটাকে কিভাবে ডিল করবে। সুতরাং এই যে শুরু অনেক পুরনো সময় থেকে তো এই সংস্কৃতিটা চালু আছে যে হিজড়ারা নিয়ে যায়, এবং এই সংস্কৃতিটা অন্তত এদেরকে বাঁচানোর জন্যই চালু আছে। কারণ তা না হলে বাবা মা হয়তো নুন বুঝে মেরেই ফেলতো, কারণ তারা তো বুঝতে পারছে না। এই যে একটা ভয়, এই যে একটা লজ্জার ভয়, যে আমি সমাজের সামনে লজ্জায় পড়বো, কারণ সমাজ ট্রান্স হওয়াকে লজ্জার কাজ ঘটনা বলে মনে করে, বা হিজড়া হওয়াকে একটা লজ্জাজনক ব্যাপার বলে মনে করে। এই যে স্টিগমা, এই স্টিগমা তো আমি আপনি চাইলেই চলে যাবে না। এটা চলে যেতে হলে আমাদেরকে কিন্তু আমাদের যাপনের মধ্যেই পরিবর্তন আনতে হবে। আপনার বাড়িতে একজন হিজড়া আসলে বা বেড়াতে আসলে আপনি তার সাথে কি আচরণ করেন, বা আপনার গাড়িতে এসে যখন বা আপনার রিক্সায় এসে যখন টাকা চান আপনি তার সাথে কিরকম ব্যবহার করেন, এটা যদি আমরা একটুখানি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ওনারা এই স্টিগমার মধ্যে পড়েন, এবং কেন ওনাদেরকে বাধ্য হয়ে ওনাদের বাবা মারাই কখনো কখনো গিয়ে দিয়ে আসতে বাধ্য হয়, কারণ তারা এটা ডিল করতে পারে না। কারণ আমরা তো এটা নিয়ে কথা বলতেই শিখি নাই, আমরা তো বৈচিত্র্যকে নিতেই পারি না। তাহলে আমি যদি কালকে যদি এরকম যদি হতো যে আমার পরিবারে একজন এরকম হয়ে গেল বা এরকম একজন জন্ম নিল, তখন আমি তার সাথে কিভাবে ডিল করবো? তাহলে আমাকে অনেক প্রতিবন্ধকতা পার করে আসতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো কি করবে জানেন, মানে যদি এখানে না পারে তখন বিদেশে চলে যাবে, এবং এখানে যদি আসলে সে জানে ধরে তার সন্তানকে হিজড়াদের কমিউনিটিতে রেখে আসতে না পারে তাহলে সে বিদেশ চলে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে তার মানে হচ্ছে সমাজ তৈরি হয় নাই। এই জন্য যেখানে ওরা আছে সেখানে অ্যাটলিস্ট মিনিমাম ওদেরকে যেটুকু বেসিক হিউম্যান রাইটস দেওয়া যায় সেটার চেষ্টা করা হয়। যেমন ধরেন আপনি কিন্তু এটাও খেয়াল করবেন যে যারা ইনজেক্টিং ড্রাগ ইউজার তারা কিন্তু আসলে একটি কমিউনিটির ক্রাইম করছে, তারা ড্রাগ অ্যাবিউজার, তাই তো? কিন্তু ইনজেক্টিং ড্রাগ ইউজাররাও ওনাদের ওইখান থেকে তো সবচেয়ে বেশি এইচআইভি এইডস পজিটিভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাদেরকেও কিন্তু মানে স্বাস্থ্যকর যে প্রক্রিয়াগুলো আছে, তারা যে ইনজেক্টিং ড্রাগ নিচ্ছে তার জন্য তাদেরকে যে সিরিঞ্জগুলো সেগুলো কিন্তু বদলে দেওয়ার মতো কাজও এনজিওরা করে, সো দ্যাট ওইখান থেকে এটা একটা প্যান্ডেমিকের মতো ছড়িয়ে না যায়, ওইটা যেন ওনাদের যেন অন্তত স্বাস্থ্যটা নিশ্চিত হয়। তার মানে কখনো কখনো আমাদের এই মানে কিছু বিষয় বড় ঝামেলা এড়ানোর জন্য ছোট ছোট জায়গায় গিয়ে ইন্টারভেনশন করতে হয়। দ্যাটস হাউ এনজিওস ওয়ার্ক। আমি সেটাকে অবশ্যই ক্রিটিক করার অনেক জায়গা রয়েছে, কিন্তু
এছাড়া ইনজেক্টিং ড্রাগ ইউজারদের মধ্যে থেকে যেভাবে এসটিডি কিংবা এইচআইভি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল একটা সময়ে, এছাড়া এটাকে আটকানোর কিন্তু কোনো উপায় ছিল না। সুতরাং তখন কিন্তু ইনজেক্টিং ড্রাগ ইউজারদেরকেও গিয়ে এনজিওদের সিরিঞ্জ দিতে হচ্ছে, যে যাতে করে তারা একই সিরিঞ্জ বারবার ব্যবহার না করে, তাতে করে বিভিন্ন জিনিস রোগ শোক একজনের থেকে আরেকজনের চলে যাচ্ছিল। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই ড্রাগ ইউজাররা যদি আবার অন্য কোন একটা অসুখের রোগে ভোগেন, সেটা আবার যৌনকর্মীদের মধ্যে যেতে পারে, সেখান থেকে আবার অন্য কারো কাছে আসতে পারে। সো ইটস লাইক আমরা তো আসলে একে অপরের থেকে খুব বিচ্ছিন্ন শারীরিকভাবে সবসময় থাকি না। আমাদের সমাজে এই প্র্যাকটিস গুলো আছে, আপনি আমি কথাটা বলতে চাই বা না চাই, এটা বাস্তবতা, ইট এক্সিস্টস ইন দ্য সোসাইটি। থ্যাংক ইউ। আমরা প্রথমেই ইন্টারেস্টিং আলাপগুলো শুনে ফেললাম। যারা আমাদের সঙ্গে আছেন, ডক্টর লুৎফার কাছে নারী সত্তা, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি নিয়ে কেউ কিছু জানতে চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা একেবারে শেষের দিকে প্রশ্নগুলো ওনাকে দিব। ডক্টর লুৎফা, আপনি একটু আমাদেরকে জানান বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান কিভাবে কি দেখেন, আপনি একটু যদি জানাতেন। আপনার কি মনে হয় যে এটা নারীর জন্য এখন অনুকূল পরিবেশে আছে বা প্রতিকূল, নাকি মাঝামাঝি, কি অবস্থায় আছে? অনুকূল প্রতিকূলের চাইতে বড় কথা আমরা নারীরা যারা বাংলাদেশে আছি, তাদের মধ্যে যে অংশটি রাজনীতি করতে চাই বা রাজনীতিতে আসতে চায়, সক্রিয়ভাবে রাজনীতি করতে চায়, তাদের বিভিন্ন ধরন আছে। তো একটা হচ্ছে সরাসরি রাজনৈতিক দলের সদস্য হয়ে সেটা নেতৃত্বে যাওয়া, সেটা হতে পারে জাতীয় সংসদে, হতে পারে ইউনিয়ন পরিষদে। মানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত তার কিন্তু মানে যাওয়ার সুযোগ রয়েছে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে। কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি মানে আসলে আমাদের আশেপাশে তাকাই, তাহলে আমরা বেশি মানুষকে দেখতে পাই না যে যারা নেতৃত্বের জায়গায় আছে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে বেশি যে কথাটা শুনেছি সেটা হচ্ছে নারীরা কোথায় গেল, নারীরা হারিয়ে গেল কেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই বিষয়ে আমি এর আগেও বেশ কয়েক জায়গায় বলেছি, আমি আপনাদেরকেও একটু বলতে চাই। এটা এই জন্য জরুরি যে নারীর জন্য কিংবা পিছিয়ে পড়া যে কোনো জনগোষ্ঠীর জন্য, যে কোনো মাইনরিটির জন্য বা মাইনরিটাইজড জনগোষ্ঠীর জন্য আমাদেরকে মনে রাখা প্রয়োজন যে তার জন্য আসলে একটা স্বাভাবিক লেভেল প্লেইং ফিল্ড কি আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, সে আসলে নেতৃত্বের জায়গায় উঠে আসতে পারবে না। আমরা বাংলাদেশের কৃষিক্ষেত্রে, বাংলাদেশের গার্মেন্টস খাতে, নানান ক্ষেত্রে যারা মানে বিশেষ করে যে সমস্ত গবেষণা হয়েছে, সেই সমস্ত গবেষণার একদম লেটেস্ট পর্যন্ত আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আসলে মানে নারীর অংশগ্রহণের পরিমাণ অনেক বেড়েছে। সেটা ধরেন 20 বছর আগের তুলনায় অনেক হাই, কিন্তু সে অংশগ্রহণটা নেতৃত্বস্থানীয় অংশগ্রহণ না। এই অংশগ্রহণটা একেবারেই নিচের দিকের অংশগ্রহণ, কর্মী অংশগ্রহণ, শরীরের অংশগ্রহণ, তার মানে সংখ্যা। সেখানে সিদ্ধান্ত গ্রহণে নারীকে আমরা কম দেখছি, সেটা পরিবার থেকে শুরু করে তার কর্মক্ষেত্র পর্যন্ত, এবং এটা পলিটিক্যাল স্ফিয়ারে খুব পরিষ্কার দেখা যায়। আর এর কারণ হিসেবে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে একটু নজরে আনতে বলি। সেটা হচ্ছে যে আমরা বলি প্যাট্রিয়ার্কির কথা, আমরা বলি পিতৃতন্ত্রের কথা, যে কিভাবে সেটা মানুষের জীবনকে একটা ধরনের একটা ছাঁচে আটকে ফেলেছে। কিন্তু সেটা যদি আমি একটুখানি ডিটেল করে বিস্তারে বলি, তাহলে দেখেন ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যদি আমার নিজের একদম ব্যক্তিগত রিফ্লেক্সিভলি আমার তুলনা দিয়ে বলি, যে আমি একজন নারী, যার একটা চাকরি আছে, যার একটা সংসার আছে। এখন এই যে ধরেন চাকরি করা কিংবা যে কোনো একজন নারী যার মানে ওই যে বলেছিলাম শুরুতেই যে সমাজ আসলে নারীকে কি ভূমিকায় দেখতে চায়, তার মধ্যে একটা অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে কেয়ারিং রেসপন্সিবিলিটি, এবং সে ঘরের মানুষের খাবার দাবারের ব্যবস্থা করবে, তাদের যত্ন দিতে রাখবে, ছোটদেরকে বড় করবে, সিনিয়রদেরকে দেখাশোনা করবে। এটা হচ্ছে মেয়েদের মোরালেস কাজ, তার গৃহস্থালীর কাজ। এখন গৃহস্থালীর যে কাজ রয়েছে, সে কাজ এত অসংখ্য, সে অসংখ্য কাজ পার করাটা, ধরেন আমরা যারা কর্মজীবী নারী, তারা এই গৃহস্থালী কাজ যারা করতে পারি না, তারা কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ফুল টাইম আরেকজন মানুষকে এমপ্লয় করি আমাদের গৃহস্থালী কাজ করার জন্য। তার মানে গৃহস্থালী কাজ এতই বড়, এতই বিস্তার এই কাজের। সুতরাং এই কাজটা আমরা করি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা সন্তান ধারণ করি বা সন্তান উৎপাদন করি, আমরা আসলে তো এই
সমাজের জন্যই সন্তান উৎপাদন করছি, রাইট? সমাজের জন্য বলতে পারেন, পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিবাদের জন্য বলতে পারেন, পুঁজিবাদের চাকর হওয়ার জন্য আমরা নতুন নতুন সন্তান উৎপাদন করছি। এখন এই যে সন্তান উৎপাদনের যে পুরো রিপ্রোডাক্টিভ লেবারটা, এই রিপ্রোডাক্টিভ লেবারটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। গৃহস্থালী লেবার কমপ্লিটলি ফ্রি, আনপেইড। হ্যাঁ, এটার মধ্যে কোনো পেমেন্ট নাই। এবং এই যে আপনি ধরা যাক, আপনি চিন্তা করবেন যে একজন নারী যিনি ঘর সামলাচ্ছেন, যিনি একটি নতুন কর্মচারী উপহার দিয়েছেন সমাজকে, তার কিন্তু পুরনো কর্মচারীও আছে, মানে তার যে হাজবেন্ড বা যে পার্টনার বাইরে কাজ করেন, উনি যাতে শান্তিতে বাইরে কাজ করতে পারেন সেজন্য ঘরের কাজ সামলানোর জন্য ওনার মানে একজন নারী আছেন। তার মানে এই যে নারীর যে কাজ সেটা সম্পূর্ণ আনপেইড, যে আনপেইড কাজ দিয়ে আসলে নতুন শ্রমিক এবং পুরনো শ্রমিক উভয়ের শ্রমিক থাকাটা বা শ্রম বাজারে অ্যাক্টিভ থাকাটা নির্ভর করে নারীর আনপেইড লেবারের উপরে, সেটা রিপ্রোডাক্টিভ লেবার এবং হাউসহোল্ড লেবার। এবং এটার সাথে সাথে ধরেন কোনো নারী যদি ভাবে যে না ঠিক আছে আমি একটু বাইরে যাব, আমি পড়ালেখা করেছি, আমিও এখন শ্রমবাজারে যোগ দিব, যেটা আমাদের দেশে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কিন্তু অনেক বেড়েছে, এবং আমি শ্রমবাজারে গেলাম, আমি আসলে তখন তার মানে আপনি খেয়াল করেন রিপ্রোডাক্টিভ লেবার একটা বা দুটো বাচ্চা পয়দা করার পর সেটা না হয় থামলো, কিন্তু গৃহস্থালী কাজ কিন্তু কোথাও থামছে না। তার সাথে যোগ হচ্ছে বাইরের কাজ, মানে আপনার ক্যারিয়ার। এখন এই ক্যারিয়ার যখন যোগ হচ্ছে তার আসলে আপনার দুটো কাজ, মানে আপনার একেবারে ফুল টাইম একটা ঘরের কাজ আছে, ফুল টাইম একটা বাইরের কাজ আছে। ঘরের কাজের মধ্যে গৃহস্থালী কাজের সাথে সাথে আপনার সন্তানের পড়ালেখা, তার ভবিষ্যৎ, তার সে কি শিখলো না শিখলো, তাকে ঠিক করে আপনি শেখাতে পারলেন কিনা, এই সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড। আর এর সাথে যদি ধরেন একজন নারী যিনি ঘরে সমস্ত কাজ করেন, তিনি সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে লালন পালন করেন, আবার বাইরে কাজ করেন, তারপরে এই দুইটা চাকরির পরে তাকে গিয়ে অ্যাক্টিভিজম করতে হয়, তাই তো? যদি সে করতে চায়, ধরা যাক আপনি এখন অ্যাক্টিভিজম করতে চান, আপনি একজন নারী অ্যাক্টিভিজম করতে চায় অ্যাপার্ট ফ্রম অল দিস টু বিগ ডিউটিস দ্যাট শি হ্যাজ, এরপরে উনি অ্যাক্টিভিজম করতে চান, দ্যাটস দ্য থার্ড জব, রাইট? এখন ধরা যাক জুলাই অভ্যুত্থানের সময় একটা বিশেষ সময়, ওই সময় মানুষকে রাস্তাঘাটে খুন করে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে শত শত লাশ চলে আসছে, এবং সেগুলো সব খুবই মানে শিশু সম, সন্তান সম মানুষের লাশ। সেই সময় কেউ বাসায় থাকতে পারে নাই, সবাই বের হয়ে গেছে। সেই সময় ওই কয়েকদিনের জন্য আন্দোলনে খালারা, ফুপুরা, চাচিরা, মারা সবাই গেছেন, এবং এই যে সবাই গেছেন, সবাই অংশ নিয়েছেন, তার মধ্যে নারীদের একটা বিরাট অংশগ্রহণ ছিল, এবং সেই বিরাট অংশগ্রহণ এই আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই ভূমিকার পরে এসে আপনি আশা করছেন যে নারীরা এখনো থাকবে পলিটিক্যাল স্ফিয়ারে, কিন্তু আসলে তারা তো থাকবেন না, কারণ তাদের জন্য আপনি সামাজিক সেরকম কোনো ব্যবস্থা রাখেন নাই, কারণ তার তো অলরেডি আরো দুটা চাকরি আছে, তার সাথে আপনি তৃতীয় চাকরিটা উনি করবেন কেন বিনা কারণে? এখন তৃতীয় চাকরিটা উনি আসলে বিনা কারণে করতে চান না, উনি হয়তো ভাবলেন যে ঠিক আছে আমি এখন রাজনীতিতে আর একটু হব, সচল হব, আমি মঞ্চের উপরে উঠতে চাই। সে যতক্ষণ মঞ্চের নিচে ছিল, যতক্ষণ মিছিলের সামনে ছিল, সে আপনাকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, নারীরা সামনে থাকলে পুলিশ কম পেটায়, এটা বহু লম্বা সময়ের ধারণা। যদিও আমরা জানি যে এই ধারণা এখন আর খুব একটা কাজ করে না, কিন্তু সেটা শ্রমিক নারীদের ক্ষেত্রেও কাজ করে না, মানে গার্মেন্টস শ্রমিক নারীরাও প্রচুর পিটান খায়, কিন্তু আমরা দেখেছি যে গত আন্দোলনে নারী শিক্ষার্থীরা যারা সামনে ছিল তাদের উপর মানে ভয়ঙ্কর নিপীড়নমূলক আক্রমণ হয়েছে, এবং সেই আক্রমণটা কিন্তু আবার সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, নারীদের উপর আক্রমণ হয়েছে। এবং এই যে একটা ডাবল রোল আছে নারীদের এই যে কোনো আন্দোলনে, একটা শিল্ড হিসেবে, একটা হিউম্যান শিল্ড হিসেবে, একটা স্ট্র্যাটেজিক ওয়েপন হিসেবে, সেটা নারীরা কিন্তু পালন করেছে। পালন করার পরে সে যদি এখন উপরে উঠতে চায় মঞ্চের উপরে, তখন দেখেন একটা মুশকিলের জায়গা, যে প্রথম তো হচ্ছে তার ওই দুইটা কাজ রেখে সে এখনো মানে তার ওই সময় বের করা কঠিন, সে যদি সেই সময় বের করতেও পারে, তারপরে আপনি যখন তাকে মঞ্চে উঠতে দিবেন তখন দেখবেন যে মঞ্চের মধ্যে তো অনেক পুরুষ লোক আছে, তো সেখানে তো স্ট্র্যাটেজিক্যালি তাকে একটু ধাক্কাধাক্কি করতে হবে পুরুষ লোকের সাথে। এখন এই যে পুরুষ লোকের সাথে ধাক্কাধাক্কি করা মাত্রই আপনার যে সাইকি আছে, যে মানে আমাদের যে সোশ্যাল সাইকি, সেখানে সাথে সাথে জিনিসটা একটা স্টিগমার আকারে উপস্থাপিত হবে যে এই নারী তো খারাপ, সে তো ছেলেদের সাথে গা ঘষাঘষি করছে। সুতরাং এই যে পলিটিক্যালি নারী একজন সামনে যাবে, সেটা সেজন্য তার অনেক, ইটস এ ভেরি কস্টলি গেম, অনেক তাকে কিন্তু কি বলবো, আচ্ছা, কস্ট চুকাতে। বুঝতে পারছি। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের কথা বললেন, এরপরে নারীদের
রাজনীতিতে অংশগ্রহণের জন্য কমিশন দেখলাম অনেক সুপারিশ করেছে, এবং সেখানে নারীবাদী অনেক সংগঠনগুলো নারীর অধিকার নিয়ে কমিশনকে সাজেশন দিয়েছে। তার মধ্যে একটা সাজেশন এমন ছিল যে নারীদের জন্য 100টা প্রায় আসন থাকবে, 400-র মধ্যে আরো 100, সেই 100-র ভোটার আবার শুধু নারী হবে। প্রথমত এইটাকে আপনি কিভাবে দেখেন যে একটা গণতান্ত্রিক দেশে, এবং সেটা কমিশনও এটাকে দেখলাম যে অনুমোদন করে এটা জানাইছে। আমরা যখন পরে দেখলাম যে আপনি যখন আমার এলাকায় ভোটার ধরেন শুধু আপনি, নারী হবে না, হ্যাঁ ভোটার এরকম না, তারা 100টা না না আসনের ভোটার নারী হবে এই ইয়া দিয়েছে, এবং কমিশনও যে সামারিটা আমাদের প্রথম প্রার্থী দিকে প্রার্থী শুধু নারী হবে, প্রার্থী প্রার্থীর শুধু নারী। ভোটার নারী হবে শুধু, মানে এইটাকে হ্যাঁ কিভাবে মানে দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ নারীর জন্য, কারণ এটা তো নতুন 100টা আসন, এটা তো মানে যাতে করে পুরুষরা না বোধ করে যে তাদের আসন নিয়ে নিচ্ছে। এখন ধরেন যদি আপনি একটা রাজনৈতিক দলের নেতা হন যার 400 আসনেই আপনি মনোনয়ন দিবেন, তাই তো? এখন আপনি নিশ্চয়ই জানেন যে আরপিও অনুযায়ী আপনার এই 400 আসনের 33 ভাগ নারীকে মনোনয়ন দিতে হবে, এটা কিন্তু নিয়ম আছে। এখন 33 ভাগের মধ্যে 100 মানে হচ্ছে মাত্র 25 ভাগ। আপনি 400-র হ্যাঁ, মধ্যে যদি 100 ধরেন তাহলে মাত্র 25 ভাগ, তাহলে তখনও আরো, হ্যাঁ আরো বাকি আছে, কিন্তু আরো 8 ভাগ নারী, আরো 8 ভাগ আপনার নারীকে মনোনয়ন দিতে হবে। তার মানে এখানে মূল ইস্যুটা করা হচ্ছে এইখানে যে নারীর জন্য যেহেতু 50টা সংরক্ষিত আসন ছিল যেখানে কোনো ধরনের নির্বাচন হতো না, সেটা এক ধরনের সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আসতো। আমরা মনে করি, ধরেন আমি একজন নারী হিসেবে জন্মেছি, বড় হয়ে উঠেছি, কিন্তু কখনো কোনো কোটার মানে সুবিধা গ্রহণ করি নাই, কারণ আমি একটি সুবিধাপ্রাপ্ত পরিবার থেকে এসেছি, সুতরাং আমার তো সুবিধার প্রয়োজন নাই। কিন্তু এখনো বাংলাদেশে এমন অনেক নারী আছে যাদের স্বর আপনি এখনো শোনেন নাই, তারা কি ধরনের ভাবনা ভাবছে আপনি জানেন না, কারণ তাদের সাথে আমাদের কোনো আলাপ হয়নি কখনো, তারা এই সুবিধাপ্রাপ্ত নারীদের মধ্যে পড়েন না। আপনি যদি চিন্তা করেন যে এই সুবিধাহীন নারীরা প্রথমবারই পুরুষের সাথে যুদ্ধ করে তার সাথে জয়লাভ করে ফেলবে, সেটা বিপ্লবী চিন্তা হিসেবে ভালো, কিন্তু এটা কাজ করবে না নারীর জন্য, এটা মঙ্গল বয়ে আনবে না, বা নারী মানে নারী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা কাজ করবে না। কারণ আসলে এখানে ফাইটটা কিন্তু ইলেকটোরাল ফাইট না, এখানে প্রশ্নটা হচ্ছে একটা বহু যুগের পুরনো কাস্টমের সাথে লড়াই, এবং এটা ঠিক লড়াইও না, এটা হচ্ছে কাস্টমটাকে, আমি যদি লড়াই বলি জিনিসটার মধ্যে কেমন একটা কনফ্লিক্ট মনে হয়। এটা নিয়ে কনফ্লিক্টে যাওয়ার উপায় নাই। নারীকে যদি নেতৃত্বে আপনাকে আনতে হয় তাহলে এটা ধীর গতিতে ইনক্রিমেন্টাল চেঞ্জের মধ্যে দিয়ে আসতে হবে, কারণ তা না হলে সমাজ রেডি থাকবে না, সমাজে এক ধরনের ব্যাকল্যাশ হবে। সমাজকে রেডি করার প্রয়োজন আছে, সমাজকে তৈরি করার দরকার আছে, এবং সমাজকে তৈরি করার জন্য এই প্রস্তাবটা দেয়া হয়েছে। প্রস্তাবটা ভোটার নারী হবে না, ভোটার সবাই হবে, যেহেতু একটা আসন। কারণ আপনারা দেখে থাকবেন ইউনিয়ন পরিষদের ইলেকশনে কিন্তু একজন নারী আছেন যিনি 3টা ওয়ার্ডের ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন, কিন্তু ওনার কিন্তু কোনো আসন নাই। এখন সেই কারণে যেহেতু ওনার কোনো কনস্টিটুয়েন্সি নাই ইন এ রিয়েল সেন্স, সেই কারণে তার ডেভেলপমেন্ট বাজেটের উপর তার কন্ট্রোল ইত্যাদি, তার যে আসল এম্পাওয়ারমেন্ট তৈরি হয় না। সেই কারণে তার একটা আসনের ব্যবস্থা করাটা জরুরি বলে বোধ করা হয়েছে। সেই জায়গা থেকে এই প্রস্তাবটা করা হয়েছে। প্রস্তাবটা অবশ্যই মানে আমার মতো শিক্ষিত এবল নারীকে ইয়েতে পাঠানোর জন্য এটা করা হয়েছে। এরকম ভাবে আমি আপনাকে পুরো ইয়েটা বলতে পারি। আমরা আরেকটু এর মধ্যে আরেকটু যাচাই করলাম, আমরা ওটা দেখলাম যে আসলে শুধু নারীর ভোট, মানে ওই 100 আসনে নারী ভোটার। না, এরকমটা প্রস্তাব ছিল না, আমার যতটুকু জানা, মানে প্রস্তাবটা, হ্যাঁ পরে সংস্কার কমিশন এটা মানে এটাই করেছে দেখলাম। আচ্ছা না, আমার সেরকমটা জানা ছিল না, কারণ আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সেখানে হচ্ছে শুধু প্রার্থীরাই নারী, ভোটার তো সবাই। কারণ এখানে তো 100টা নতুন আসন, এই 100টা নতুন আসন যাতে করে পুরুষরা থ্রেটেন ফিল না করে, সে 1 নাম্বার পয়েন্ট, যে তাদের আসন নিয়ে নিচ্ছে নারীরা। কিন্তু এই 100টা আসনের মধ্যে আমরা প্রস্তাব করেছিলাম যে 64 জেলায় অন্তত একটি করে নতুন আসন, আর যেই জেলাগুলো বড় বা জনসংখ্যা বেশি সেখানে জনসংখ্যার অনুপাতে আরো আসন বাড়বে। তার মানে মিনিমাম 64টা এখানে, আর যে 36টা বাকি থাকে সেই 36টা এই 64-র মধ্যে বড় জেলাগুলোতে ভাগ হয়ে যাবে। সেই আসনগুলোতে এই
ইলেকশনে, আগামী ইলেকশনে, মানে জাস্ট যে ইলেকশনটা এখন আছে সেই ইলেকশনে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই নতুন আসনে সকল ভোটারের জন্য। শুধু নারী ভোটার হলে সেটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। আপনারা বলতে আপনি কি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এটা প্রস্তাবনা করেছিল নাকি নারীদের কোনো সংগঠন? নারীদের সংগঠনের একটা মোর্চা, বিক্ষুব্ধ নারী সমাজ সহ আরো অনেকেই, এখানে বোধহয় 16টা সংগঠন একসাথে এই প্রস্তাবটা দিয়েছিল। 16টা সংগঠনেরই একটা নিউজ আমরা যাচাই করলাম, ওরা ওখানে ওই দাবিটার কথা বলছে। হয়তো আপনি এনিহাউ ওদের দাবির সাথে আপনি একমত না, কিন্তু বাকিরাও দেখলাম যে নিউজেও আসছে যে ওইটাও দিয়েছিল ওরা, নারীদের, শুধু নারীদের ভোটে। তো এনিহাউ ওইটা সংস্কার কমিশন মনে হয় গুরুত্বের সাথে দিয়েছে। এটার পজিটিভ নেগেটিভ কি আপনার কি মনে হয়, যে শুধু নারীরা যদি নারী প্রার্থীদের ভোট দেয় সেটা কি নারীর ক্ষমতায়নের জন্য ইতিবাচক না নেতিবাচক হবে? না, এটা নেতিবাচক হবে, এটা একটু ব্যাকফুটে যাওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কারণ ওটা তো টাইপ করে আমি পাঠালাম ইয়েতে, সেজন্য আমি তো বুঝতে পারছি না কোথেকে আসলো এটা। এনিওয়েজ আমাকে আরেকবার চেক করতে হবে, মানে লিটারালি এটা কিন্তু আমি পাঠিয়েছি ইয়েতে কমিশনে, সো আমি এই জন্য আরেকবার আমি চেক করব। কিন্তু এটা শুধু নারী ভোটার অবশ্যই না, নতুন আসন মানে ওই আসনের ভেতরেই সবাই, যত পপুলেশন আছে, যার যত ইলেকটোরেট যা আছে, তারা সকলেই ভোটটা দেবেন। এটা হচ্ছে আমাদের 16 সংগঠনের প্রস্তাব ছিল। এছাড়াও আরো অনেকে প্রস্তাব দিয়েছেন, মহিলা পরিষদ প্রস্তাব দিয়েছেন, কেউ কেউ ব্যক্তিগতভাবে প্রস্তাব দিয়েছেন যে জনসংখ্যার অনুপাতেই নারীদেরকে ইয়েতে আনতে হবে, নিম্নকক্ষে আনতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের প্রস্তাব হচ্ছে জনসংখ্যার অনুপাতে আনতে হবে, কিন্তু সেটা ধীরে ধীরে আমরা আনবো। আপাতত 33%, তার পরবর্তীতে, কারণ জনসংখ্যার অনুপাতে তো নারীরা 51%, তাহলে তো এটা তো অর্ধেকের বেশি হয়ে যাবে। তো এখনই পুরুষরা যে এটা মেনে নিবেন না সেটা আমরা জানি। আর তাছাড়া আমার কাছে মনে হয় যে সব অঞ্চলে সেটা নারীরা এখনো সেটার জন্য রেডি নাও হয়ে থাকতে পারেন, সেটাও একটা প্রশ্ন। আমরা আসলে কতক্ষণ কথা বলবো এটা নিয়ে, এই জন্য আমি আমাদের আমরা 1 ঘন্টায় অনুষ্ঠানটা সচরাচর করে থাকি। আপনি যদি চান আমরা বাড়াবো, না হলে আমরা এখানে 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। আমি জাস্ট একটু চিন্তা করছি যে আমার চার্জ দিয়ে আসি, আমি জাস্ট মনে হয় ব্যাটারি কমে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার জন্য অফুরন্ত সময় আছে, কোনো সমস্যা নেই। না, আমার অফুরন্ত সময় নাই, তো আরো মিটিং আছে। ঠিক আছে, আপনি আর কয়টা প্রশ্ন করবেন সেটা ঠিক করেন। জি, আমরা একটু আপনার কাছে, আচ্ছা আপনি আসেন, তারপরে করতেছি। দর্শক যারা আমাদের সঙ্গে এখন আছেন তারা ডক্টর সামিনা লুৎফাকে প্রশ্ন করতে পারেন বাংলাদেশের নারীদের অবস্থান নিয়ে। আমরা একটু আপনার কাছে একটু রাজনীতির আলাপটাই যাই, যে বিগত 15 বছরে বাংলাদেশে একজন নারী শাসক ছিলেন, আমাদের পাশের দেশে একজন নারী শাসক ছিলেন, এবং ওই নারী শাসক পাশের দেশের অং সান সু কি, তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং একটা এথনিক ক্লিনজিং হলো রোহিঙ্গাদের উপর। সেই রোহিঙ্গাদের মধ্যে নিশ্চয়ই নারীও ছিল, সেই নারীদের উপরও গণহত্যা চালানো হলো। অং সান সু কি আইসিজেতে গিয়ে বা আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে গিয়ে তাতমাদাও বা মিয়ানমারের ওই আরবিদের গণহত্যাকে এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যে সেই গণহত্যাটার পক্ষে উনি ওকালতি করলেন। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে উৎখাতকৃত সরকার, উনিও এখানে প্রায় 15 বছরেও নানা ধরনের অভিযোগ রয়েছে গণহত্যার। 834 হিসাবে দেখা যায়। তো একজন নারী হিসেবে, কিংবা নিজেকে যদি নারীবাদী কর্মীও বলেন বা নারীবাদী একাডেমি, একজন নারী শাসকের এইভাবে মানে এই রূপটা আপনাকে কিভাবে মানে ভাবায় কিনা, মানে নারী ক্ষমতায় গেলে, নারীর ক্ষমতায়নের জন্য আমরা কাজ করছি, ক্ষমতায় গিয়ে তো নারী পুরুষই হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। না, ওনাকে নারী হিসেবে ট্রিট করার কোনো কারণ নাই। মানে এখানে মূল ইস্যুটা হচ্ছে যে সে এখানে পিতৃতন্ত্রেরই প্রতীক, তিনি পিতৃতান্ত্রিক রাজনীতি করেছেন, উনি কিন্তু নারীর রাজনীতি করেননি। নারীর রাজনীতি কিন্তু আজকে এসে যদি আমরা 21 শতকের এই 25 বছর পার করে আমরা যদি নারীর রাজনীতিটা বুঝতে চেষ্টা করি, তাহলে নারীর রাজনীতি কিন্তু শুধু নারীকে একটা জায়গায় পৌঁছে দেয়া না। নারীর রাজনীতির একটা মূল জায়গা হচ্ছে ইন্টারসেকশনালিটি। নারীর রাজনীতির একটা মূল জায়গা হচ্ছে আন্তঃপ্রবিষ্টকরণ। মানে আমি নিজেকে শুরুতেই বলেছি, আমি কিন্তু একজন সুবিধাপ্রাপ্ত পরিবারের সন্তান,
সুতরাং আমি কিন্তু আমার থেকে একজন পুরুষ যিনি শিক্ষকতা করেন না, যিনি পড়ালেখা করতে পারেননি, যিনি আমার চেয়ে শ্রমজীবী মানুষ হিসেবে আছেন, তিনি কিন্তু আমার চাইতে নানাভাবে প্রান্তিকতার শিকার হবেন। সুতরাং আমি একজন নারীবাদী যখন নিজেকে বলবো, তখন এটা বাংলাদেশে যতই গালি হোক না কেন, আমি গালি গায়ে মেখে রাখতে চাই, কারণ এটা আমার রাজনীতির অংশ। সে কারণে খুব পরিষ্কার জানা থাকা প্রয়োজন যে নারীবাদ আমাদের কাছে বা আমার কাছে খুব পরিষ্কারভাবেই হচ্ছে সকল প্রান্তিকের পক্ষে দাঁড়ানোর মতবাদ, যেটা শুধু নারী হবার কোনো প্রয়োজন নাই। যেই নারী তার অবস্থানগত কারণে একজন হোয়াইট ফিমেল যে ওয়েস্টার্ন ইউরোপে বসবাস করছে, যার সমস্ত ধরনের রাইট আছে, সেই মানুষের সাথে তো আপনি আসলে একজন বাংলাদেশের পাহাড়ের একজন নিপীড়িত আদিবাসী জনগোষ্ঠীর তুলনা করতে পারবেন না। করতে গেলে আপনি বুঝবেন যে আদিবাসী জনগোষ্ঠী অবশ্যই নানাভাবে নিপীড়িত, এবং তিনি যদি একজন পুরুষও হন, তিনি সেখানে নারীর চাইতে বেশি নিপীড়নের শিকার, কারণ তিনি এক ধরনের আন্তঃপ্রবিষ্টতার মধ্যে, বা আমরা যেটাকে বলি সেভারাল লেয়ার্স অফ মার্জিনালাইজেশনের মধ্যে পড়ে গেছেন। এবং সেই কারণে মানে নারীবাদ কিন্তু পরিবেশবাদও, নারীবাদ কিন্তু সকল প্রান্তিক মানুষের স্বর হয়ে দাঁড়ানোর বা স্বরটাকে সামনে নিয়ে আসার, সকল প্রান্তিক মানুষের অধিকারের পক্ষে কাজ করার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কাজ করার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই অর্থ যদি করি, তাহলে শেখ হাসিনা বা অং সান সুকি অবশ্যই নারীবাদী রাজনীতি করেননি। ওনারা আসলে মানে পিতৃতন্ত্রের যে রাজনীতি, যে এবং বিশেষ করে শেখ হাসিনা তো তার পিতারই মানে উত্তরসূরি হিসেবে এখানে এসেছিলেন। তিনি তো তার নিজের জায়গা থেকে রাজনীতিটা শুরু করেন নাই, বরং আমরা দেখেছি যে আওয়ামী লীগে যারা নিজেরা রাজনীতিতে আসতে চেয়েছেন, সেই সব নারীদের কিন্তু আমরা ভয়াবহ প্রান্তিক অবস্থা দেখেছি। আমরা দেখেছি যে ছাত্র অবস্থায় যারা রাজনীতি করতে এসেছেন, তাদেরকে কত ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইভেন ওয়েন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে আমরা ইডেন কলেজে দেখেছি, সে ছাত্র সংগঠনগুলোর যে যারা নেত্রী হওয়ার চেষ্টা করছেন, যাদের পারিবারিক পরিচয় নাই, বড়লোক বাবা নাই, কিংবা কোনো বড় নেতা নাই তার পেছনে, তার পক্ষে কিন্তু এই রাজনীতিতে আসা এবং টিকে থাকা অনেক কঠিন। তাকে পরিষ্কারভাবে একদম এক ধরনের মানে যৌন দাসী হিসেবে ট্রিট করা হচ্ছে। সেগুলো আমরা মানে গত 15 বছরের 11 বছরের রাজনীতিতে দেখেছি। সুতরাং তারা তো আসলে নারীবাদের রাজনীতি করেন নাই, শেখ হাসিনা তো অবশ্যই না। এবং এই যে বাংলাদেশে আপনি ছাড়া বাংলাদেশে আপনি এবং কয়েকজন কিছু নারীবাদী যারা পরিচয় দেন নিজেদের, তারা ছাড়া বেশিরভাগ তো তাকে নারীবাদী নেত্রী হিসেবেই নিয়েছেন, তার সঙ্গে ছবি তুলেছেন। আমি যদি মানে সরাসরি বলি, ফারজানা রূপা বা মিথিলা ফারজানা, ওনারাও নিজেদেরকে বেশ ভালো চ্যাম্পিয়ন অফ ফেমিনিজম বলেই থাকেন, বা উইমেন চ্যাপ্টারে যারা বিভিন্ন সময় লিখে থাকেন, তারা তো ওনার সঙ্গে একসাথে ছবি তোলার সবকিছুই করেছেন। ফলে আপনার সাথে আবার বাংলাদেশের নারীবাদীদের আদার পার্টের একটা কিন্তু ক্লাশ হচ্ছে। তারা হয়তো মনে করবেন যে ওইটা উইমেনের একটা এম্পাওয়ারমেন্টই ছিল। না, তা তো বটেই, সে ক্লাস তো হচ্ছে না, আমি সেটা বলছি না, কিন্তু ধরেন ওনারা যারা আমাদেরকে এখন মানে জাতা ভাষায় গালাগাল করছেন, কিন্তু ওনারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করেন, ওনাদের সাথে আমাদের ডেফিনেটলি রাজনীতির পার্থক্য আছে। তবে আমি মানে এটাতে খুব অবাক হই নাই যে ওনারা আমাদেরকে এসব বলে গালাগাল করছেন, নামটা মতো দিয়েছেন আমাদের। তো আমার তো ভালোই লাগে, হাসি পায়, কিন্তু কি আসে যায়, আমি কাজটা ঠিকঠাক মতো করছি দেখে সবার কাছ থেকে গালি খাচ্ছি। আমি যদি এক গ্রুপের কাছ থেকে শুধু গালি খেতাম, তাহলে আমি বুঝতাম যে মনে হয় অন্য গ্রুপের প্রতি আমি ঝুঁকে গেছি। কিন্তু এখন যেহেতু 2 পক্ষ 3 পক্ষ সব পক্ষের কাছ থেকে গালি খাচ্ছি, তার মানে আমি মনে হয় নারীর কথা ঠিকঠাক বলছি, এটা আমার ধারণা। আর আপনি যাদের কথা বলছেন তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কারণ তারা আসলে নারীবাদকে বিক্রি করেছেন, এবং তারা আসলে এই সম্পর্কগুলো তৈরি করে এর মাধ্যমে প্রভূত পরিমাণে অবৈধ অর্থ উপার্জন করেছেন। আমি অন্য কারো কথা বলবো না যারা এই মুহূর্তে আসলে গ্রেফতারও আছেন, তাদের সম্পর্কে যে বিশাল পরিমাণ সম্পদ আহরণের অভিযোগ আছে, সেগুলো যদি আমরা একটু আমলে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এক ধরনের কিন্তু প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, আপনি এটা রেসিপ্রোসিটি, উনি দিচ্ছেন এবং নিচ্ছেন, মানে এটা কিন্তু বিনিময়ের মাধ্যমে ঘটেছে। এবং এই যে তাকে চ্যাম্পিয়ন করে তোলা, তাকে মাদার অফ হিউম্যানিটি করে তোলা, তাকে সবকিছুর মাদার করে তোলা, তাকে একটা ম্যাট্রিয়ার্কে রূপান্তরিত করা, এটা তো একটা প্রজেক্ট। এবং এই প্রজেক্টে এই যে মানে
হাজার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, এখন তো সেটা খুব পরিষ্কার। এবং এই মানুষগুলোই এই সুবিধাগুলো ওনার কাছ থেকে নিয়ে ওনাকে এই ম্যাট্রিয়ার্ক বানিয়েছেন বা এই বিশাল মাদার অফ এভরিথিং বানিয়ে রেখেছেন। তো সেটাতে তো সেই রাজনীতি তো আছে, সেই রাজনীতিকে তো চিহ্নিত করতে পারতে হবে। সেটা আমরা করিও এবং সেটা আমরা করেও গেছি গত 11 বছর ধরে। কিন্তু সেটা যে ওই সময়ে মোটা দাগে আমাদেরকে খালি জামাত শিবির বলে সরিয়ে দেওয়া গেছে, কিন্তু এখনো অনেক কিছু বলা যাচ্ছে। সেটা হয়তো একটা ফেজ, একটা ট্রানজিশন আমি মনে করি। কারণ আমরা আপনি যাদের কথা, আমি যাদেরকে নারীবাদী বলে মনে করি এবং আমার সাথী বলে মনে করি, এবং আমি যাদেরকে মনে করি যে যারা আমরা একটা সিস্টারহুডের মধ্যে আছি, তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি যে আমরা যেন মনে রাখতে পারি যে আমরা আলটিমেটলি আমাদের গোলটা কোথায়। যে প্রথমত হচ্ছে নারীর স্বর, যেই স্বর কখনো শোনা যাচ্ছে না, যে ডিসিশন মেকিং এ যেতে পারছে না, তাকে ডিসিশন মেকিং এ নিয়ে আসা। আর অন্যদিকে নারী ছাড়াও আরো যত প্রান্তিক জনগোষ্ঠী আছে, নারী ছাড়াও প্রকৃতি আছে যে প্রান্তিক হয়ে গেছে আমাদের এই ভয়াবহ উন্নয়নের চাপে, সেই প্রকৃতিকে এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের স্বর হয়ে ওঠা, তাদের কথাটা বলতে পারা, তাদের রাজনীতির সামনে নিয়ে আসা, টেবিলে নিয়ে আসা এবং প্রত্যেকের কথাটা বলার জায়গাটা তৈরি করা, সেগুলো আমাদের কাছে জরুরি কাজ। কি কি বললো না বললো এগুলো তাদেরকে বলতে দেন, তাদের তো নিশ্চয়ই প্লেসমেন্টের ব্যাপার আছে। থ্যাংক ইউ। আমরা 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 একটু আপনাকে একটা এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানি যে লাস্ট যে ফিউ ডিকেড আমরা বাংলাদেশে দেখছি ফেমিনিজমে, একাডেমিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে নানা ক্ষমতার আশেপাশে যারা ছিলেন, তারা যখন পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে কাউকে পাচ্ছে, তাকে ঘায়েল করার জন্য অনেক সময় ফেমিনিস্ট কার্ড বা ফেমিনিস্ট হিসেবে পরিচিত যারা, তাদেরকে ইউজ করতেছে, লেখা, নিউজ করা এবং প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। ফর ইনস্ট্যান্স আপনার ব্যারিস্টার মইনুল এবং আপনি মাসুদা ভাট্টি, ওনাদের দুইজনের বিষয়টা জানেন। ব্যারিস্টার মইনুলকে জেলে পর্যন্ত নেওয়া হলো। অন দ্য আদার হ্যান্ড আনভিরকে কিন্তু জেল পর্যন্ত নেওয়া যায় নাই, বরং সমস্ত কিছু থেকে খালাস করছে। এই সেম যদি মাসুদা ভাট্টি, রূপা, মিথিলা, এনারা যদি ওই রকম বলিষ্ঠ স্বরে আসতেন, তাহলে হয়তো আনভিরকেও ব্যারিস্টার মইনুলের মতো জেলে যেতে হতো, যিনি শুধুমাত্র চরিত্রহীন বলছিলেন মাসুদা ভাট্টিকে, যে চরিত্রহীনটা আসলে কিন্তু মানে সেক্সিস্ট গালি হিসেবে না নেওয়ার মানে পরিচর্যা আছে বা চলন আছে, যে আপনি একজন খারাপ লোক আপনাকে চরিত্রহীন বলে, কিন্তু ওনারা সেটাকে টোটালি জেন্ডার বেসড নিয়ে গিয়েছিলেন। সেই সমস্ত বিষয়ের পাশাপাশি আমরা দেখলাম যে মিটু মুভমেন্ট যখন গোটা পৃথিবীতে কাঁপাচ্ছে এবং যখন আমাদের দেশের অলমোস্ট এভরি মানে শিক্ষিত নারী তারা নিজেদের জীবনে নানা ধরনের নিপীড়নের কথা নানা সময় লিখে থাকেন, বলেন, অপরের কাছে শেয়ার করেন, এবং বিশেষ করে যারা সামনের শ্রেণীর মানুষ আপনার মতো, তারা তো আরো বেশি আলাপ করতেন এই বিষয়গুলো। কিন্তু মিটু মুভমেন্টে বাংলাদেশে জ্বরটা আসলো না কেন? এখানে মিটু মুভমেন্টটা মানে ভাটা পড়ে গেল কেন? একেবারে কম, মানে খুব অল্প। এমনকি আমরা দেখেছিলাম উইমেন চ্যাপ্টারের সুপ্রীতি ধরনার মেয়ে অভিযোগ করেছিলেন, সেটাও আসলে ওই অর্থে পরে আর কোনো শাস্তি পায়নি। প্রণব সাহা নামে একজন ভদ্রলোকের ব্যাপারে, সেলিম আল দিনের ব্যাপারে ওনার এক সাবেক ছাত্রী করেছিলেন, এরকম দু একটা একজন মডেল করেছিলেন। কিন্তু আমরা যেটা আশা করছিলাম ম্যাস লেভেলে আসলে মিটু মুভমেন্টটা এখানে দাঁড়াবে, সেটি কেন দাঁড়ালো না? আপনার সমাজতান্ত্রিক বিশ্লেষণ একটু আমরা সংক্ষেপে জানতে চাই এই বিষয়টা। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এত সহজে কিটা দিতে পারবো কিনা জানি না। আমি খুব শর্টে বলি। অনেক মানে আপনি যে আনভীরের উদাহরণটা এনেছেন, দেখেন তখন আমি মাত্র অসুস্থতা থেকে উঠেছি, মানে দাঁড়াতে পারি আর কি কোনো রকমে। তখন গিয়ে কিন্তু আমরা বসুন্ধরার সামনে প্রথম যে ফ্ল্যাশ মবটা হলো, আমি কিন্তু বসুন্ধরার সামনে দাঁড়ালাম। এখন ধরেন তারপরে হয়তো প্রায় প্রতি মাসে অন্তত একবার জাস্টিস ফর মুনিয়া কিন্তু দাঁড়িয়েছে কোথাও না কোথাও। সেটা হতে পারে সুপ্রিম কোর্টের সামনে, কখনো ধানমন্ডিতে কোথাও, কখনো বসুন্ধরার সামনে, নানান জায়গায় কিন্তু মানে জাস্টিস ফর মুনিয়া একেবারে লাগাতার টানা চেষ্টা করে গেছে। কিন্তু খেয়াল করেন ওখানে কিন্তু নারীদের সংখ্যা, আপনি আমাকে বলছেন যে সামনে সারিতে থাকা মানুষ, আমি পিছনে সারিতে থাকা মানুষ। আমরা কোনোদিনই সামনে ছিলাম না, আমরা সবসময় পিছনে থাকতাম। আপনি আসছেন, কিন্তু যারা ন্যারেটিভ বিল্ড করতে পারে ওইখানে বসে থেকে, সেটাই বলছি। ওনারা হচ্ছে সামনের মানুষ, কিন্তু ওনারা এটাকে গ্রহণ করেননি। কারণ আনভীর ওনাদের পার্টি পলিটিক্স এর জন্য, ওনাদের নিজেদের ব্যক্তিগত কি কারণে ছিল সেটা আমি জানি না, আনভীর তো পার্টির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আওয়ামী লীগের একটা বিশাল পরিমাণ টাকা পয়সার যোগানদার ছিল বসুন্ধরা গ্রুপ। সুতরাং তারা কোনোভাবেই বসুন্ধরা গ্রুপকে খেপাবে না, বসুন্ধরা গ্রুপকে কেউই খেপায় না, এরকম একটা পরিস্থিতি। আমাকে কে যেন একবার বলেছিল যে
হ্যাঁ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার কথা ডিজিএফআই জিজ্ঞেস করছি, তুমি কেন ওখানে যাচ্ছ? আমি বললাম ঠিক আছে ডিজিএফআই কে আসতে বললেন আমার কাছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো অত গুরুত্বপূর্ণ ছিলাম না, যারা গুরুত্বপূর্ণ ছিলেন তাদের কাছে আওয়ামী লীগের স্বার্থটা নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ ছিল আনভিরকে বিচারের মুখোমুখি করার চাইতে। এবং এই ঘটনাগুলো থেকে আমরা বুঝি যে আপনি যদি, আমি একদম পরিষ্কার এই হিসাবটা এখানে উপস্থাপন করতে চাই, যে আপনি যদি এমন একজন পুরুষ হন যিনি আসলে সুবিধাপ্রাপ্ত পুরুষ নন, আপনি যদি শ্রমজীবী পুরুষ হন, তাহলে আমাদের নারীদের সম্ভাবনা আছে অন্তত একটু হলেও 10% সম্ভাবনা আছে যে আপনি আপনার করা যৌন নিপীড়ন কিংবা আপনার করা যে কোনো ধরনের নিপীড়নের বিচার আমরা হয়তো করতে পারবো, আমরা আন্দোলন সংগ্রাম করে আপনার একটা বিচার করে ফেলতে পারবো। কিন্তু আপনি যদি একজন ক্ষমতাশালী মানুষ হন, তাহলে আমরা যত বড় নেতাই হই না কেন আমরা আসলে এটা পারবো না। কারণ ক্ষমতা এবং পুরুষতন্ত্র এবং সবকিছু এমন জোট বেঁধে থাকে যে এখানে নারীরা শুধুই একটা মানে একটা প্রান্তিক স্বর হিসেবে সাইডে একটা নয়েজ তৈরি করে এবং এটা সত্যিকার অর্থে অভিঘাত তৈরি করতে পারে না। তার কারণ নারীরা আপনার মতো বিপ্লবী নারীরা কিন্তু নারীবাদী নামে পরিচিত অংশ তো তাইলে ওই পুরুষতান্ত্রিক ওই সমাজেরই পার্ট আছে আবার, মানে নারীবাদের একটা পার্ট তো আবার ওই যে নিপীড়ন চালাচ্ছে তাদের সাথেই তো আছে দেখছি। হ্যাঁ সেটা তো সত্যি, এবং সেটা এক ধরনের সেটা যে অন্যান্য আন্দোলনের ক্ষেত্রেও হবে না তা কিন্তু না। মানে আপনি কিন্তু সবসময়ই এরকম লোক পেয়ে যাবেন যারা ক্ষমতার পক্ষে, যারা হয়তো কিছুদিন আগেও মানুষের প্রান্তিকতার পক্ষে, প্রান্তিক লোকের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে, তারা ভিন্ন একটা পরিস্থিতিতে আবার কিন্তু প্রবলের পক্ষে হয়ে যেতে পারে। এখন যারা প্রবলের পক্ষে থাকে তারা কিন্তু আসলে নারীবাদী না, নারীবাদী সবসময় প্রান্তিকের পক্ষে। সুতরাং এই জায়গাতে খুব জরুরি, আমাদেরকে প্রায় সবসময় রাস্তায় থাকতে হচ্ছে। আমাদেরকে মানে আমরা এই জীবনে মানে দেখতে পারবো কিনা সেটা আমরা জানি না, আমরা ধরে নিই যে পারবো না, কিন্তু তার মানে তো আসলে রাস্তায় দাঁড়ানো বন্ধ করা যাচ্ছে না। কারণ যখনই যে কোথাও মানুষ প্রান্তিকতার শিকার হচ্ছে তার পক্ষে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, মজলুমের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু ধরেন আপনি যখন চিন্তা করবেন যে নারী যখন একজন পুরুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, সেটা কিন্তু খুব পরিষ্কার ভাবেই একটি নিপীড়ন, একটা জুলুম, এবং এখানে নারী কিন্তু মজলুম, কিন্তু তিনি তার পক্ষে বিচার ব্যবস্থাকে আনতে পারছেন না, কারণ বিচার ব্যবস্থা এই প্রভাবশালী পিতৃতান্ত্রিক ব্যবস্থাটাকে চালু রাখে, এবং যেখানে যেই নারী বলে যে আমার বিরুদ্ধে এরকম একটা কিছু হয়েছে, সেই নারী তো আসলে খারাপ, তাহলে কেমনে বলবো? এক তো হচ্ছে যে আপনি এমনি কথা বললেই তো আপনি খারাপ, আর সেখানে আপনি আপনার সাথে ঘটা কোনো যৌন নিপীড়নের আলাপ তুলছেন মানে তো আপনি আরো খারাপ। সুতরাং সেটা তো একেবারে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তার প্রতি। তো এই কথাটা বলে শেষ করে যে মিটু কেন বাংলাদেশে ওইরকম এমনও হয় যে মানে এই পুরুষের ভিতরে একটা বড় একটা গ্রুপ আছে, কোন একটা পুরুষের যদি দোষ খুঁজে পায় ওই পুরুষকে তো ঘায়ল করার জন্য বসে থাকে, এমন পুরুষও তো আছে। তার পলিটিক্যাল অপোনেন্ট হোক, পলিটিক্যাল অপোনেন্ট, হ্যাঁ সেটা তো অন্য হিসাব। আপনি যখন একজন অপরাধীর অপরাধটা খুলে মানে প্রকাশ করে দিবেন, তখন যে একেবারে শুধু আপনাকেই সবাই ধরবে তা না, একটা ভাস্ট মেজরিটি পিপল তো আপনার পাশে দাঁড়াবেও। এই জন্য আমি বলছি যে মিটুটা যদি ওই অর্থে গণজ্বর তৈরি করতো, তাইলে হয়তো আমাদের সমাজে যাদের দ্বারা নিপীড়িত নারীরা, আমাদের মা বোনেরা, তারা হয়তো আরো ভয়েস পাওয়ার সম্ভাবনা ছিল কিনা। এখানে একটা মুশকিলের জায়গা হচ্ছে যৌন নিপীড়করা কিন্তু আসলে যৌনতা থেকে নিপীড়নটা করে না, যৌন আকাঙ্ক্ষা থেকে করে না, এটা তো একটা পাওয়ার প্লে, ইটস এ প্লে অফ মানে পাওয়ার, এটা ক্ষমতা দেখানোর একটা খেলা। এবং যৌন নিপীড়নের শিকার যারা হন তারা তাদের প্রোফাইল করলে আপনি দেখবেন যে যাকে পুরুষরা ধরে নিচ্ছে, নিপীড়ক যাকে ধরে নিচ্ছে যে সে হয়তো বা ডোসাইল, হয়তো বা দুর্বল এবং কথা বলতে পারবে না, বয়স কম, শারীরিকভাবে শক্তি কম, এরকম দেখা যাচ্ছে, ফিজিক্যালি দেখা যায়, তার প্রতি এক ধরনের এটা সম্ভাবনা বেড়ে যায়। এবং এই যে সম্ভাবনা বেড়ে যাচ্ছে মানে আসলে তো সে তার ক্ষমতাটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, তার চাইতে কম ক্ষমতা সম্পন্ন একজন মানুষের উপর নিপীড়নটা চালাচ্ছে, কারণ সে জানে বা সে ভাবে যে এই কম ক্ষমতা সম্পন্ন নারীটি বা মানুষটি তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, সাহস পাবে না। এখন এটা তো সাহসেরই খেলা। এবং আমি আপনি যে কথা বলতেছেন সেটা কিন্তু আমি অস্বীকার করি না যে বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটলে পুরুষরাও তো সমাজে সে মেয়েটার পাশেও দাঁড়াতে পারে, খুব কম ক্ষেত্রে, খুব রেয়ারলি। যেমন আমি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর
ক্ষেত্রে তার সাথে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা নিয়ে যখন আমরা আন্দোলনে নামলাম, তখন সারা বাংলাদেশ আমাদের পিছনে ছিল। এবং আপনাদের মনে রাখতে হবে যে অভিযুক্ত এবং মানে যিনি অভিযুক্ত, তা এখন আর বলা যাবে না, উনি তো শাস্তিপ্রাপ্ত, যিনি ধর্ষক, তার কিন্তু সামাজিক অবস্থানটাও খেয়াল করতে হবে। এটা ওখানে আনভির হইলে কিন্তু আবার এত লোককে আপনি পাশে পাইতেন না, এত লোককে আমি পাশে পাইতাম না, পাইনি তো আমরা, তাই না? থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ প্রশ্ন প্রায়, আপনার এরপরে আমরা কয়েকজনের প্রশ্ন আছে, যদি সময় দেন আমরা ওনাদের প্রশ্ন কয়টা নিয়ে আপনাকে ছেড়ে দেব। আচ্ছা তাড়াতাড়ি। কিন্তু তার আগে আপনাকে একটু জাস্ট এই শেষ প্রশ্নটা আমার তরফ থেকে করে ছেড়ে দিই যে ওয়ার অন টেররের সময়টা আপনি জানেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটো নেতৃত্বাধীন দেশগুলো ইরাক, আফগানিস্তান, লিবিয়া এই সমস্ত দেশে আক্রমণ করেছে। পশ্চিম থেকে যখন এই আক্রমণগুলো আসলো, তখন এই যে আমেরিকা বা ন্যাটো যে বোমাটা ফেলে, ওই বোমাটা কিন্তু আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং অন্যান্য লিবিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশ, সেখানে কিন্তু নারীকেও মেরে ফেলতো। কিন্তু আমরা অদ্ভুত সময়ে দেখেছিলাম যে ওই সময়ে, বা এটা নিয়ে অনেক লেখাও রয়েছে, মানে পশ্চিমের যে ফেমিনিস্টরা, যেটা আমাদের দেশের ফেমিনিস্টরা তো অনেকটা পশ্চিমকে অনুসরণ করে, হয়তো আপনি কিছু জায়গায় পার্থক্য খুঁজে পাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওনারা এই যুদ্ধের ব্যাপারটায় ওনারা অনেকটা নীরব ছিলেন। একটা ক্রিটিক ওনাদের ব্যাপারে রয়েছেন যে কিছু আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা আসলে ফেমেন বা অন্যান্যরা যেরকম ইন্ডিভিজুয়াল ইস্যুগুলোতে নামেন, সেই সময় ওই যুদ্ধের ব্যাপারগুলোতে ওনারা অনেকটা নীরব ছিলেন। যেমন যেন এমন একটা বিষয়, আফগানিস্তানের তালিবানরা যেহেতু নারীদেরকে বোরখা পরায়, ওই নারীর এজেন্সিটা আমরা ফেমিনিস্ট হিসেবে আর নিচ্ছি না। এটা একটা বিষয়, এটা একটু কাইন্ডলি একটু অল্প একটু বলবেন। দ্বিতীয়ত, আপনি বারবার একটা সত্য বলেছেন, সেটার ব্যাপারে আর একটু আমরা প্রশ্ন আকারে এটা রাখতে চাই, যেটা পরবর্তীতে আমরা হয়তো একাডেমিক্যালি কেউ ব্যবহার করতে চাইলে আপনাকে কোট করতে পারি। সেটা হচ্ছে নারীদের যে প্রাপ্ত সুবিধা। আপনি বলছেন যে আপনি হয়তো সমাজের একজন সুবিধা প্রাপ্ত সমাজ থেকে আসছেন বলে অনেক সুবিধা নেননি, কিন্তু নারীর জন্য যে সুবিধাটা রাষ্ট্র প্রণয়ন করে, সমাজ প্রণয়ন করে, বা এনজিও বা অন্য কেউ, মানে অধিকাংশ ক্ষেত্রে এই সুবিধাগুলো কি আমাদের সমাজে যারা সুবিধা প্রাপ্ত নারী বা এলিট বলে পরিচিত, ইনারা কি 16 আনা ভোগ করেন কিনা? মানে প্রচলিত বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখি, ফর ইনস্ট্যান্স আমি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন নারী, ডক্টর ফারজানা ইসলাম, আপনারা জানেন অনেক কন্ট্রোভার্সি আছে ওনার ওই যে টাকা পয়সা ইত্যাদি নিয়ে দিয়ে, উনি যখন নিয়োগ দিতেন তখন ওনার একটা অঘোষিত নিয়ম ছিলেন যে একটা ছেলে আসলে একটা মেয়েও নিয়োগ দিবে। মানে এটা একটা উনি চেষ্টা করছেন একটা ইকুয়ালিটি আনার জন্য, কিন্তু এতে তো অনেক সময় দুইটা মেয়েই আসলে যোগ্য থাকতে পারে, তো একটা ছেলে নেওয়ার কারণে মেয়েটা বাদ যাবে, বা দুইটা ছেলেই যোগ্য হতে পারে কিন্তু একটা মেয়ে আসার কারণে ওই শিক্ষকতার জায়গায় যাওয়ার সময়টা হয় না। কিন্তু এই জায়গাগুলো থেকে আমার কথা হলো, আপনি যেটা বললেন যে এই আমাদের এলিট শ্রেণীটা কি কোনোভাবে কি নারীবাদের ফলে প্রাপ্ত প্রান্তিক শ্রেণীর নারীর সুবিধাটা কি এককভাবে ভোগ করছে কিনা? শুধু নারীবাদের প্রাপ্ত সুবিধা না, সুবিধাপ্রাপ্ত শ্রেণী যে কোনো সুবিধাই ভোগ করবে আপনার চেয়ে বেশি, মানে যদি আপনি সুবিধা বঞ্চিত শ্রেণী থেকে আসেন, তাহলে এটা তো শুধু নারীর ব্যাপার না, এটা সবার ব্যাপার। মানে আমার একটা যুক্ত করে আপনার জন্য তাইলে উত্তর দিতে সুবিধা হবে। সেটা হলো, আমি যখন স্কুলে পড়তাম, আমি শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে আমি বা আমাদের যারা বন্ধুরা রয়েছে, যারা একেবারে আরো প্রান্তিক পরিবার থেকে উঠে আসছে, তারা কিন্তু উপবৃত্তি পেত না। কিন্তু আমাদের সাথে যে ইউএনও বা ডাক্তারের মেয়েটা বা উপজেলা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মেয়েটা পড়তো, সে মেয়ে হওয়ার কারণে শুধু কিন্তু বৃত্তি পেত। এটা দেখে আমাদের মানে ওই ছোটবেলার ওই খারাপ লাগাটা কিন্তু লাগতো। কিন্তু আপনি আসলে সেটা আলাদা করতে পারবেন না যে সে মেয়ে হওয়ার জন্যই, নাকি সেটি যেহেতু প্রান্তিক না, সে তো সুবিধা প্রাপ্ত সমাজের অংশ। সুতরাং ওইখানে যদি ইউএনও সাহেবের ছেলে হইতো, সেও কিন্তু আপনার চেয়ে বেশি নম্বর জোগাড় করে ফেলতো, কারণ সে ঢাকায় এসে পড়তো, তার বাবা মা তাকে নতুন নতুন বই কিনে দিত, যেটা হয়তো আপনার বাবা মা দিতে পারবে না, বা কারো একজনের বাবা মা দিতে পারছে না। তার বাবা মা হয়তো নিয়মিত বিদেশে যায়, সেখান থেকে বইপত্র নিয়ে আসে, তার জন্য জ্ঞানের দুনিয়া উন্মুক্ত, যে দুনিয়া হয়তো আরো অনেক মানুষ আছে বাংলাদেশে যাদের জন্য উন্মুক্ত না। তার পরিবারে হয়তো আরো একজন মানুষও নাই যারা শিক্ষিত। তো সেই মানুষটার সাথে যখন আপনি তুলনা করবেন, সে তো সব অর্থে, নারী কি পুরুষ নির্বিশেষে, সে যখন একটা সুবিধাপ্রাপ্ত পরিবার থেকে আসবে, তখন সে মানে আপনার থেকে বা এক্স ওয়াই জেড এর থেকে, আমি আপনি বলতে জাস্ট একটা মানে ইয়ে হিসেবে বলছি, যে কোনো একজন কম সুবিধাপ্রাপ্ত মানুষের থেকে সে এগিয়ে থাকবে। আপনি যদি একটা গ্রামের কথা চিন্তা করেন, গ্রামের একজন ছেলে বা মেয়ে নির্বিশেষে, শহরের একজন ছেলে বা মেয়ে নির্বিশেষে চাইতে বেটার
এডুকেশনাল ফ্যাসিলিটি পাচ্ছে, কারণ তার এখানে ভালো শিক্ষক আছে, ভালো বই আছে, ভালো ইন্টারনেট কানেকশন আছে। সে চাইলেই তার আশেপাশের মানুষজনের কাছ থেকে এমন কিছু জানতে পারে যেটা গ্রামের এক হাওড়ের ভিতর থেকে যে এসছে তার পক্ষে এটা সম্ভবই না। তার আশেপাশে কেউ নাই, তার শিক্ষকও কিন্তু জানে না কেমন করে ইন্টারনেটে যোগাযোগ করে এই জিনিসগুলো নতুন জিনিসগুলো জানতে পারবেন। তার মানে সার্বিকভাবে তো আমরা একটা ভয়াবহ বৈষম্যমূলক সমাজে আছি, তাই না? এই বৈষম্যের মধ্যে থেকে আপনি যদি কাউকে আমরা যেটাকে বলি, ইংরেজিতে বলি অ্যাফার্মেটিভ অ্যাকশন, বাংলা হয়ে গেছে এখন সেটা কোটা, এই বিষয়টা খুব জরুরি। সামাজিক বিজ্ঞানের মানুষ হিসেবে আমি কোনোভাবেই এর বিপক্ষে অবস্থান নিতে পারবো না, কারণ আমরা জানি যে প্রান্তিকতা তৈরি হয় নানান লেয়ারে, এবং এটা কোনো কোনো পকেটে থেকে যায়, কখনো এটা আর মিটানো যায় না, কারণ এটা একটা প্রান্তিকতার সাইকেল তৈরি করে, যার ফলে যারা ওই প্রান্তিক অবস্থার মধ্যে থেকেছেন তারা ওই ইনইকুয়ালিটির মধ্যেই থাকতে থাকেন, এবং তাদের ইনইকুয়ালিটি তারা কখনো ওভারকাম করতে পারবেন না যদি না কিনা আপনি তার ইকুইটির জন্য একটুখানি তাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা না করেন। সুতরাং সেই কারণে অ্যাফার্মেটিভ অ্যাকশন যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রে থাকতেই হবে, এবং সেই অ্যাফার্মেটিভ অ্যাকশনটা থাকতে হবে যেই মানুষগুলো কম সুবিধাপ্রাপ্ত এলাকা থেকে আসবে তাদের জন্য। যেমন আমি যদি বলি যে একটা শহরের নারী শিক্ষার্থীর আসলে কিন্তু বৃত্তির প্রয়োজন নাই যদি না কিনা তার বাবা মার ইনকাম একটা নির্দিষ্ট লেভেলের নিচে না থাকে। সো আমাদেরকে অ্যাফার্মেটিভ অ্যাকশন গুলো কে রিভাইজ করতে হবে, কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশনকে বাদ দেওয়া যাবে না, কারণ এখনো হাওড়ে অনেক প্রান্তিক অঞ্চলে অনেক নারীরা আছে যারা এখনো স্কুলেই আসতে পারে না, কারণ তার বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথটাই এত কঠিন। সুতরাং তাকে যদি আপনি ওইটুকু জায়গায় আসার সুযোগ না দেন, সে কিভাবে এসে আপনার আলটিমেটলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর বাংলাদেশের সচিবালয় বলেন, ওখানে কিন্তু ঘুরে ফিরে মধ্যবিত্ত শিক্ষিত কিংবা উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত সুবিধাপ্রাপ্ত শ্রেণীর মানুষদের ছেলেমেয়েরাই যাচ্ছে, কারণ তারা নানাভাবে তারা আরো একটা জিনিস করে, তারা যে শুধু এডুকেশনাল ফ্যাসিলিটিকে কাজে লাগায় বা তার আশেপাশে যা কিছু সুবিধা আছে সেটাকে কাজে লাগায় তাই তো না, সে তো তার তো একটা সামাজিক নেটওয়ার্ক আছে, সে একে ঠিক করার কারণে সকলের কাছে পরিচিতও হয়। আওয়ামী লীগের এরকম ভয়াবহ পতনের পরেও সে কিন্তু ঠিকঠাক ঘুরে ফিরে বেড়ায়, সুবিধার মধ্যেই থাকে, কোনো না কোনো ভাবে সে টিকে যায়, কারণ সে কাউকে না কাউকে চিনে। মধ্যবিত্তের চরিত্রের মধ্যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে সব সময় সব অবস্থায় সার্ভাইভ করার যাবতীয় মেকানিজম কিন্তু তার মানে কি বলবো অর্জন করে। এটা তার হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রশ্ন কয়েকজন দর্শকের প্রশ্ন একটু আপনাকে ছুড়ে দিই, যদি আপনি মনে করেন উত্তর দিতে পারেন। আরাফত রহমান আপনারকে লিখেছেন, আর যারা আমাদের সঙ্গে এখন আছেন তাদের সবাইকে ধন্যবাদ, এত রাতে আপনারা ডক্টর লুৎফাকে শুনছেন মনোযোগ দিয়ে। আরাফত রহমান লিখেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জেন্ডার ইস্যু নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলোকে লালন করা হয় সেই ব্যাপার নিয়ে নিত্রা আপার মূল্যায়নটা কি, তো সংক্ষেপে যদি বলতেন। আরাফাত, ভ্রান্ত ধারণা বলতে আমি ধরে নিচ্ছি যে আপনি বুঝাতে চাচ্ছেন নারীবাদ যে একটা গালি, সেটা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেন আমাদেরকে, সেটার কথাই বলছেন বলে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ভ্রান্ত ধারণা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে নারীবাদের যে একটা ব্রড বেসড আন্ডারস্ট্যান্ডিং আছে, নারীবাদ যে এখন আর শুধু সাদা নারীর বেসিক প্রিভিলেজের জায়গায় নাই, বরং এটা আরো অনেক বড় হয়ে গেছে, এটার ধারণাটা অনেক বেশি আমার কাছে অনেক মানে বিশ্বজনীন মনে হয়, এবং যেটা যে কারো জীবনকে ছুলে সেটা তার জন্য একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারে। সেই নারীবাদ সম্পর্কে আসলে অনেক বেশি কথা বলা দরকার, এবং সেই কথা বলাটা আপনারা যত আয়োজন করবেন তত বলতে পারা যাবে। আয়োজন করলে আয়োজন পণ্ড হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে আমার মতো মানে বক্তা থাকলে, কিন্তু মানে তারপরেও আয়োজনের চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং আমার মতো যারা গালি খাওয়া বক্তা তারা ছাড়াও নতুন নতুন বক্তা যদি আসতে থাকে, আমরা যদি নারীবাদকে গালি থেকে এটার আসল এসেন্সের জায়গায় পৌঁছে দেওয়ার মতো মানুষের সংখ্যা বাড়াতে পারি, সেটা নারী হোক কি পুরুষ হোক, কারণ আমার প্রচুর পুরুষ বন্ধু আছেন যারা নারীবাদী। সুতরাং সেই অর্থে তারাও কিন্তু এগিয়ে নিতে পারেন কজটাকে, শুধু যে একজন দুজনকে বলতে হবে না। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি বলেন। জি, নারীবাদ আসলে গালি আমি দেখি নাই। যেমন আমরা ইউনিভার্সিটিতে থাকতে বন্ধুরা মজা করে যারা ক্যাপিটালিজমের সাথে থেকে নারীবাদ হইতো, নারীবাদের সেই অংশটুকু শুধু চর্চা করতো যেটি তাকে ব্যক্তিগত লাভ লোকসান বা ভোগ বিলাস এনে দেয়, ওই নারীবাদীদের আমরা পুরুষতান্ত্রিক নারীবাদী বলতাম।
তাদের নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু আপনার মতো যারা রিয়েলি নারীর অধিকার নিয়ে কাজ করেন, এবং আপনি কত অকপটে বললেন অনেস্টি সহকারে যে আপনি সমাজের সেই শ্রেণীর মানুষ, খুব অল্প শ্রেণী রয়েছে যারা হয়তো ওই প্রান্তিক নারীর মতো নন, সেদিক থেকে আপনি অনন্য। আপনার জায়গায় আমরা অন্যদের সাথে আনছি না, ফলে আপনি গালি খাবেন না। আর যারা ফুটবল খেলা নারীর মাঠে নারীর ফুটবল খেলাকে আক্রমণ করেছে, তারা কিন্তু এই প্রথম বাংলাদেশে একটা অদ্বিতীয় ঘটনা যে তারা কিন্তু ক্ষমা চেয়েছে, বুঝছে যে এটা ঠিক না। তো এখন কিন্তু এই সময়টা আমি সেটা বলতেও চাই যে আসলে শব্দটাকে বলেন যে ওনাদের মাধ্যমেও এক ধরনের ফ্যাসিজম আসে এই দক্ষিণপন্থী মানুষদের। তো এই সময়টাতে তাদের এত এম্পাওয়ারমেন্টের মধ্যেও তারা যে ফুটবল খেলার মাঠে আক্রমণ চালায় মাপ চাইছে, এটা কাইন্ড অফ একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট মনে হয় আমাদের। থ্যাংক ইউ। না, নিশ্চয়ই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে তাদের ভুলটা স্বীকার করেছেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো ভুল স্বীকার করেন না। এখন স্বীকার করার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে মানে এরকম অনন্যতাও তৈরি করার দরকার নাই যে আমি এরকমটা ওরকম সবাই একরকম না, কিন্তু আমরা চাই যে আসলে নারীবাদের যে আসল ধারণা, যে ধারণাটা মানে গালাগালির নারীবাদ না, যে ধারণাটা আসলে মানুষের মুক্তির জন্য, সেই ধারণাটা চারিদিকে ছড়িয়ে যাক। এবং সেই ধারণাটা আরো অনেক মানুষ আছেন যারা আসলে নারীবাদী, কিন্তু তারা হয়তো নিজেদেরকে ভয়ে বলতে চান না, কারণ বললেই তো গালি খাবে। এই জন্য এই কারণে আমি বলতে চাই যে ওই ভ্রান্ত ধারণাগুলোকে সরাতে, কিংবা এই যে একটা ভালো মানে উদাহরণ তৈরি করলেন ওই মাদ্রাসার মানুষরা, তাদের উদাহরণগুলোকে সামনে নিয়ে আসা, তাদের সাথে যুক্ততা তৈরি করা, যেন এরকম যুক্ততার মাধ্যমে আমরা মনে রাখি বাংলাদেশ কিন্তু আসলে 51% নারী। হ্যাঁ, সুতরাং এখন কিন্তু এটা মানে কমবে বলে আমরা আশা রাখি না, আমরা মনে করি, আশঙ্কা করি না, আমরা আশা রাখি এটা বাড়বে। সুতরাং সেরকম একটা পরিস্থিতিতে নারীদেরকে বাদ রেখে পলিটিক্স আপনি করতে পারবেন না, এবং তাহলে কিন্তু নারীরা পলিটিক্স বা রিলিজিয়নও যদি বলি, আমি দেখেছি তো মানে ওনাদের আলাপ আলোচনা, ওয়াজ, ন্যারেটিভ, বয়ান, এগুলোরও কিন্তু একটা বড় ভোক্তা শ্রেণী নারীরা ওনাদেরকে যথেষ্ট সম্মান করেন। আশা করি ওনারা রেসিপ্রিক্যালি সেই মর্যাদাটা ওনাদেরকে ধীরে ধীরে দেওয়াটা চর্চা করবেন। আরেকটা বিষয় আপনার কাছে মাথায় দিয়ে রাখি, এটা অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত না, কিন্তু আপনি যেহেতু অ্যাক্টিভিজম করেন, এটা হয়তো আপনার কাজে দিবে আমাদের জাতীয় স্বার্থে। আমাদের নারী ফুটবল দলের ওরা কিন্তু একটা বড় মুভমেন্ট করতেছে, এবং এনিহাও যতদূর আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্ন সময় লিখছে, অনেকে ওদের চাপ দিচ্ছে। জাপানে বড় হয়েছে বাংলাদেশি যে মেয়েটা, ও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে, ওকে নানা ধরনের হুমকি ধামকি ইত্যাদিও দিচ্ছে অনেকে। বোঝাই যাচ্ছে ওই ব্রিটিশ কোচের ব্যাপারে ওদের যে নানা ধরনের অভিযোগ, বা বাংলাদেশে ওই কোচের পন্থী যারা, তারা নানা ধরনের চাপ দিতে পারে। আপনারা একটু যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন একটু মাথায় রাখবেন। আমরা একটু দ্বিতীয় প্রশ্নটায় যাচ্ছি। মোস্তফা ইবনে আমান আপনাকে প্রশ্ন করেছে, ডক্টর লুৎফা, আপনি একজন নাট্যকর্মীও বটে, সাংস্কৃতিক আন্দোলন কি রাষ্ট্রীয় নীতিতে নারীর অবস্থান পরিবর্তনে ভূমিকা রাখতে পারে? বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ দেওয়া যায়। খুবই রিলিভেন্ট প্রশ্ন, একটাও আমি নাটক থেকে প্রশ্ন করি নাই, সে প্রশ্ন করছে, তাকে ধন্যবাদ। আপনি আমাদের খনা হিসেবে এখন উত্তর দেন। করা তো যায়, কিন্তু আমরা সবসময় করতে পারি নাই। আমার মনে আছে যে আমি গত সরকারের আমলে যারা সংস্কৃতির দায়িত্বে ছিলেন তাদের সাথে মানে সবসময় আমার ঝগড়া বিবাদই বেশি হইতো। আমি এই কথাটাই বলার চেষ্টা করতাম যে আসলে তো এটা একটা সাংস্কৃতিক কাজ। আপনি যদি মানুষের মনের মধ্যে তার মূল্যবোধের জায়গাতে যদি পরিবর্তন আনতে চান, আপনি যদি একটা মূলগত জায়গায় নারী পুরুষের যে দুজনেরই একটা অবস্থান দরকার আছে, এবং পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থই, বিশেষ করে আমাদের দেশের যে সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম, সেই ইসলামে কিন্তু তাকে নারীকে সেই স্পেস দেওয়া হয়েছে, সেই জায়গাটা দেওয়া হয়েছে, সেই এগিয়ে থাকার সুযোগটা তাকে দেওয়া হয়েছে। এবং সেরকম একটা পরিস্থিতিতে আমরা যদি সেই যেটা আমরা লিগালি এবং রিলিজিয়াসলি আমাদের যেই স্পেসটা আছে, সেই স্পেসটা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, সেই বন্ধ হওয়া স্পেসটাকে উদ্ধার করতে চাইলে এই কাজটা সাংস্কৃতিক, এই কাজটা কিন্তু রাজনীতি দিয়ে হবে না, সংস্কৃতি দিয়ে করতে হতো। এবং সেই জায়গায় আমরা বড় পিছিয়ে গেছি, কিন্তু অবশ্যই সেটা তো সংস্কৃতি অবশ্যই ভূমিকা রাখতে পারে। আমি বর্তমান সংস্কৃতি উপদেষ্টাকে বারবার বলেছি যে আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আসলে একটা মেজর কাজ আমাদের, কিন্তু এটা কিন্তু সাংস্কৃতিক কাজ, এবং শিক্ষা এবং সংস্কৃতি এই দুটো বাংলাদেশের সবচেয়ে কম বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়ের অন্যতম। এই দুটাতেই সবচেয়ে বেশি
প্রয়োজন। কারণ আমরা কিন্তু শিক্ষায় পুরো সাউথ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দের দেশ। অনেক ধন্যবাদ। আমরা তো একেবারে শেষ প্রশ্নটা নিচ্ছি। জি, জি, হ্যাঁ, জি, জি। এটা 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 মেহরাব ইনিয়াত উনি করেছেন সমাজের বিভিন্ন স্তরের ক্ষেত্রে বিভিন্ন কুযুক্তি, ধর্মীয় সংস্কৃতির দোহাই দিয়ে সম্প্রতি নারীর প্রতি প্রতিহিংসা বেড়েছে। এটির সম্পর্কে কি করণীয় হতে পারে আপনার কাছে জানতে চেয়েছিলেন। আসলে আমি যেটা মনে করি যে ধর্মীয় যেই দৃষ্টিকোণগুলো আছে সেটা তো এখনো অনেক কিছুই আছে বাংলাদেশে চালু আছে, যেটা হয়তো আহ, আসলে সঠিক নয় বা আসলে হয়তো কোরআনের কিংবা হাদিসের যে নির্দেশনা তার সাথে আহ ঠিক সম্পূর্ণ মেলে না, এরকম কিছু কিন্তু আমাদের এখানে ধর্মীয় অনুশাসন বলে চালু আছে। সুতরাং সেই জায়গায় আমি আসলে আমার সাথে ইদানিং জুলাই আন্দোলনের পরেই হয়েছে, এটা এটা আগে হয় নাই বলে আমার আর একটু ভালো হতো। বেশ কয়েকজন নারী স্কলারের পরিচয় হয়েছেন যারা আসলে ইসলামে নারীর অধিকার নিয়ে কাজ করছেন এবং তারা সবাই একেবারে ফিকহ নিয়ে এবং যেভাবে শরীয়ত তৈরি হয় সেই মূল জায়গাটাতে হাত দিতে চাচ্ছেন এবং তারা সেখানে কাজ করছেন এবং তারা তাদের স্বর সামনে নিয়ে আসছেন। তো আমি মনে করি যে আসলে ইসলামের যে সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাতে আহ, অনেক কাজ করার আছে এবং সেই কাজটা ইসলামী স্কলারদের হাতেই হওয়াটা জরুরি এবং সেটা করার মতো যথেষ্ট স্কলার বাংলাদেশের, যারা বাংলাদেশের বাইরে আছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করি। কারণ এটা তো আমার এরিয়া না, কিন্তু যাদের এরিয়া তাদের আসলে এই বিষয়ে যে মিথ গুলো রয়েছে সেই মিথ গুলোকে বাস্ট করার জন্য তারাই সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা রাখবেন এবং আমি তাদের পাশে আসছি, পিছনে আছি। তারা যদি এই জায়গাগুলো কাজ করেন আমি অবশ্যই তাদের মানে আমি চাই যে বেশি করে চাই যে তারা এই কাজগুলো করুন। কারণ আমি হয়তো আই এম নট দ্য রাইট পারসন টু ডু দিস, কিন্তু কারণ আমি যেহেতু রাজনীতি পড়ালেখা করেছি, আমি তো ইসলাম নিয়ে পড়ালেখা করি নাই। তো যারা ইসলাম নিয়ে পড়ালেখা করেছেন, ইসলামের যে স্কলারলি সাইড আছে সেখানে কিন্তু অনেক ধরনের বিষয়কে অ্যাক্সেস দেওয়ার সুযোগ আছে এবং সেটা হয়তো আমরা ইংরেজি ভাষাভাষীদের হাতে অনেক বেশি দেখেছি। ইংরেজি ভাষায় লিখিত বইয়ের মধ্যে অনেক আছে, কিন্তু সেগুলো বাংলায় আনা, সেগুলো মানুষের বোধগম্যতার মধ্যে আনা। এই কারণে আমি বলেছি এটা মানে শিক্ষা এবং সংস্কৃতির কাজ। জি, জি, জি। শুধু তাই নয়, আমাদের ইসলাম ধর্মের একেবারে প্রাথমিক ভিত্তিটা অনেক সময় এই আলাপটা মানে আমাদের মানে ইয়ার আলেম সমাজের মধ্যে আলোচনাটা আরো জরুরি হওয়া দরকার যে ইসলামের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন কিন্তু একজন নারীর আর্থিক সহায়তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং উনি অনেক ভালোবাসতেন ওনার কন্যাকে, ওনার অন্যান্য স্ত্রীদের, তাদের প্রত্যেকের অবদান রয়েছে এই রিলিজিয়ানটার পিছনে। এবং আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নানা ধরনের পরামর্শও গ্রহণ করেছেন নানা সময়। এটা একটা বিষয়, এটা একটা ধর্ম গেল। আবার আমাদের দেশের একটা অবাক করার বিষয় হলো, দেখলাম যে মানে এটা আমাদের নারীবাদীদের পক্ষ থেকেও আমরা কম দেখেছি যে আমাদের দেশের সনাতন ধর্মী নারীরা ওনারা কিন্তু এখনো সম্পদের অংশ পান না। তো এই বিষয়টা নিয়ে আসলে আমাদের অনেক কাজ করার আছে। সেটা আপনার সঙ্গে আমি যুক্ত করলাম যে মানে ইন জেনারেল আমাদের মানে একাডেমিয়ায় বা নারীবাদীদের চর্চা হয় যেখানে সেখানে নারী, শুধু মুসলিম নারী তার কোনো অধিকার পাচ্ছে কিনা, হিজাব ইত্যাদি নিয়ে আমরা অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা দেখি। কিন্তু সম্পদের মার্ক্সের যে পুঁজি, সেই সম্পদের ক্ষেত্রে একটা ধর্মের নারীরা একদম, এবং কিছু সনাতন ধর্মী নারী এবং পুরুষ চেষ্টাও করেছিলেন এই আলাপটা মেইন স্ট্রিমে আনার জন্য, কিন্তু এনিহাও ওইটা আর আসে নাই। তো আমরা আপনার মতো যারা রয়েছেন কল্যাণকামী প্রান্তিক সনাতন ধর্মী নারীদের জন্য বা মুসলিম নারীদের জন্য যারা কাজ করেন, তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন আশা করি। ডক্টর লুৎফা আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে প্রতিবেদনে আজকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ 1 মিনিট যদি আমাদের দর্শকদের যারা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে। আপনাদেরকে ধন্যবাদ। আমাকে এখানে এইসব আলাপ, খুবই জটিল আলাপ করেছি, আমি জানি না কতগুলা গালি ছোট ছোট রিল হয়ে খাবো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আহ আমি যা জানি না সেই বিষয়ে আমি জানতে চাইবো। আমি যেটুকু জানি, মানে আমার যেটুকু জায়গায় কাজ আছে বা আমার অভিজ্ঞতা আছে, পড়ালেখা আছে, সেই বিষয়ে আমার নিশ্চয়ই কথা বলার, কথা বলতে থাকা দরকার। এবং সেই বিষয়গুলো আমরা যত বেশি বলবো, এবং আমি জানি যে ভয় লাগে,
ভয় লাগে, নানান রকম স্টিগমা আছে, নানান রকম কথা আসে। আমার মা আমাকে বলেন, এত কথা বলিস কেন, ইত্যাদি ইত্যাদি, মাঝে মাঝে সে এবার বলে এগুলা। তো এখন এই এই জিনিসগুলো পার করেও আমাদেরকে কথা বলতে হবে, কারণ কথা যেহেতু কম মানুষ বলেন, সুতরাং যুক্তির কথা যদি কারো থাকে, সেই কথাটা বলার স্পেসটা যেন আমরা তৈরি করতে পারি, সেটা সকলের কাছে কামনা করি। অন্তত শুনি মানুষ কি বলে, লাভ দিয়ে পড়ার আগে। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা আসলে আপনার উপস্থিতিতে এখানে আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, যেহেতু এটা অনলাইনে এখন, তো এটা তো আসলে একটা ডকুমেন্টেশন থাকে, এটা জানুক মানুষ। ডক্টর লুৎফা কিন্তু সেই মানুষ যিনি সত্য কথা বলার কারণে ওনাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনার প্রমোশনটাও কিন্তু আটকে দিয়েছিলেন অধ্যাপক হিসেবে। তো সেটা আদালত ওনাকে সম্প্রতি নির্দেশও দিয়েছে ওনাকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়ার জন্য। তো এই নারী হিসেবে যে উনি লড়াইটা করছেন, একজন মানুষ হিসেবে যে লড়াইটা করছেন, সেই লড়াইয়ে আমরা সবাই ওনার পক্ষে আছি। আশা করি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ইনসাফের ভিত্তিতে ওনাকে ওনার প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিবেন। সারা বাংলাদেশের সমস্ত ন্যায়সঙ্গত হকপন্থী মানুষ আপনার সঙ্গে আছে। ডক্টর লুৎফা, প্রতিবয়ানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যারা এত রাতে এখনো আমাদের সঙ্গে এই আলোচনাটি শুনলেন এবং যারা পরে এই আলোচনাটি শুনবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা। প্রতিবয়ান, আপনি যে আলোচনাটা শুনতে চান, সেই আলোচনার প্রতি বয়ানটা কি, সেই আলোচনার কাউন্টার কি চিন্তা থাকতে পারে, সেই চিন্তাগুলো আপনাকে জানাতে চাই। আমাদের আজকের আলোচনার কোনো সীমাবদ্ধতা যদি আপনাদের সামনে আসে, কিংবা আপনি যদি এই আলোচনায় কোনো কিছু যুক্ত করতে চান, এখান থেকে কোনো কিছু প্রশ্ন করতে চান, সেটি আমাদের এই আলোচনার নিচে ইউটিউব এবং প্রতিবয়ানের ফেসবুক পাতায় এখানে আপনারা কমেন্ট করবেন। আমরা যদি ডক্টর লুৎফার কাছে কোনো প্রশ্ন থাকে সেটি তার কাছে পৌঁছে দিব। পরবর্তীতে হয়তো আপনারা এটার উত্তর আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ। প্রতিবয়ান চালু থাকবে, প্রতিবয়ানের সঙ্গে আবার আপনাদের দেখা হবে। ভালো থাকবেন সবাই।